যে স্থান ভরাট করেছিল আজও সেই মানুষের জন্যই অক্ষত রয়েছে। আহিবা অবাক হয়ে বলল, মানে কি? বিয়ে করো নাই তুমি? তাই তো বললাম, শূন্য স্থানটা ভুল মানুষকে দিয়ে পূরণ করতে চাই নাই, তাতে খালি থাকুক না, সমস্যা কি? আহিবা আরো অবাক হয়ে বলল, তুমি সত্যিই নিহাপুকে বিয়ে করো নাই? ও তো তোমাকে। বুঝলাম না, এইখানে নিহির কথা কিভাবে এলো? আর কোন নিহির কথা বলছো? তোমার কাজিন। ওকে কেন আমি বিয়ে করব? গত বছরই তো ওর বিয়ে হয়ে গেল, এখন তো স্বামী নিয়ে কানাডা থাকে। আহিবা অবাক না হয়ে পারল না। এই নিহি একসময় আহিবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলেছিল সে ইয়াসকে ভালোবাসে, ওদের নাকি অনেক আগে থেকে এই বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু বর্তমানে ইয়াসের কথা শুনে আগের ঘটনা আর এই ঘটনা কিছুই মেলাতে পারল না সে। অকপটেই মনে পড়ে গেল সেদিন নিহির সাথে হওয়া প্রতিটা কথা। আহিবা প্রতিদিনের মতোই ভার্সিটি থেকে মেসে ফিরছিল। রাস্তার মধ্যে একজন পথ আটকে পরিচয় দেয় সে ইয়াসের খালাতো বোন। এখানে আসছে আহিবার সাথে কিছু কথা বলতে। আহিবার সম্মতি জানিয়ে ওকে নিজের মেসে নিয়ে আসে। মেয়েটা এসে কি কান্নাকাটি। আহিবার বারবার ওর কান্নার কারণ জিজ্ঞেস করলে একটা উত্তরই সে দেয়, আমি ইয়াসকে ভালোবাসি, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ, তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি আমি, প্লিজ, বিনিময়ে তুমি যা চাইবে তাই হবে। ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল আহিবা, কিন্তু মেয়েটা অবিরত কাঁদতেই থাকে। আহিবা তখনকার মতো ওকে আশ্বস্ত করে বলে, আমি ব্যাপারটা দেখতেছি। সেদিন নেহি চলে গিয়েছিল। আহিবা ওর কথা ইয়াসকে বলে নাই, কিন্তু নেহিকে যেটা বলেছে সেটা করাও ওর পক্ষে সম্ভব নয়। মোটামুটি কিছুদিন যাবৎ এক ধরনের দোটানার মধ্যে ছিল আহিবা। দিন বিশেক পর নেহি আবারও আসে। সে একইভাবে আহিবার কাছে অনুনয় বিনয় করেই আসার জন্য। আহিবা যখন রাজি না হয় তখন তাকে অনেকগুলো কথা বলে, যা ছিল তার জন্য অপমানজনক। তুমি নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর ভাঙছো কি করে? ভালোবাসা ঠিকই, কিন্তু ভালোবাসা বোঝো না একদম। ইয়াসকে আগে কে পেয়েছে, আমি নাকি তুমি? তার উপর আমার অধিকার বোধহয় সবচেয়ে বেশি। এই প্রতিটা কথা সূচের মতো গায়ে লেগেছে আহিবার। তাই এক প্রকার বাধ্যকতার সহিত ইয়াসের সাথে সম্পর্ক ত্যাগ করে। কিন্তু আজ এত বছর পর ইয়াসের মুখে সব কি শুনছে, অবাক লাগছে প্রচন্ড। মেয়ে যদি ইয়াসকে বিয়ে নাই করে সেদিন কেন ওসব কথা বলেছিল? আহিবাকে অনেকক্ষণ যাবৎ চুপ থাকতে দেখে ইয়াস জিজ্ঞেস করে, কি হলো? না কিছু না। আচ্ছা, তুমি নিহির কথা কি করে জানলে? ওর ব্যাপারে তো তোমার সাথে কখনোই কথা হয় নাই। সব কথা কি জানানো লাগে? জেনেছি কোনোভাবেই। আর নিহি নিজে আমাকে বলেছিল ও তোমাকে ভালোবাসে। কি? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করেই ইয়াস। ওর সাথে আমার কয়েকদিন দেখা হয়েছিল। মানে ওর কথা শুনে তুমি? হ্যাঁ। আহিবা সহজ স্বীকারোক্তি। ইয়াস বুঝে গেল সাথে সাথে। এই কারণেই নেহি গত বছর পর্যন্ত তাকে বিয়ে করার জন্য পাগল ছিল, কিন্তু ইয়াস কোনোভাবেই রাজি হয়নি। তাই তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে। আজ আহিবার কথা শুনে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে গেল। সবকিছু মূলে ছিল তাহলে নেহি। ইয়াস সামান্য হেসে বলল, আমাকে তো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও তো তার ইচ্ছে জানার সুযোগ দেওয়া হয়, অথচ আমি সেই সুযোগটাও পাইনি। আমি কি এতটাই নিকৃষ্ট? এভাবে কেন বলছো? আমি চুপচাপ তোমার জীবনে এসেছিলাম, আবার চুপচাপ সরে গেছি। হ্যাঁ, মাঝখান থেকে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছো। আসামিকেও তো কিছু বলার সুযোগ দিতে হয়। কাঠগড়ায় যখন দাঁড় করিয়েছো তখন আজ কয়েকটা কথা বলি। পুরনো কথা তোলার কি খুব দরকার আছে? ভুল বোঝাবুঝি সারা জীবন রাখতে চাই না। জীবন আর কয়েকদিনের, কি হবে এত অভিমান রেখে? তার চেয়ে সবকিছু খোলসা করে নিলেই ভালো নয় কি? আগের মতোই আছো দেখছি। এক কথার সাথে পুরো দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসো। আমি নিজেই শুধু আগের মতো আছি, আর কিছুই আগের মতো নেই। আচ্ছা কি বলবে বলো। প্রতিটা গল্পেরই দুটো দিক থাকে। আচ্ছা, আমাদের শেষ হয়ে যাওয়া গল্পের কি আমি একাই অপরাধী ছিলাম? তুমি কি আমার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারতে না? কিন্তু সেটা তো তুমি কখনোই করো না। তুমি তো সব সময় বেশি বোঝো, আর যেটা বোঝো সেটাই সই। তারপর বলো, এত বুঝে তোমার লাভটা কি হলো? ইয়াসের কথার ধরন দেখে আহিবা হেসে ফেল। কি সুন্দর সহজ সাবলীল ভাবে কথা বলছে সে, যেন দুজন কত জন্মের আপন। কখনো দুজনের বিচ্ছেদই হয়নি, কেউ কারো থেকে কখনো আলাদা হয়নি। ভালোবাসা দিয়ে একে অপরের সাথে জনম জনম ধরে থেকে এঁকেছে। আহিবার হাসির আওয়াজে অন্য জগতে চলে গেল ইয়াস। কতদিন ধরে সে এই হাসির আওয়াজ শ্রবণ করে না। এই হাসির জন্য তো বিশ্বযুদ্ধ জয় করা যায়, জনম জনম ধরে 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া যায়। আহিবা হাসি থামিয়ে বলল, বিয়ের সাথে করে নিলেই পারতে। এখনো কি অপেক্ষা করো নাকি? অপেক্ষার আশা বহুকাল আগেই ছেড়ে দিয়েছি। ওই যে বললাম, শূন্যস্থানটা পূরণ করতে চাই না। থাক না জীবনে কিছু শূন্য জায়গা।
ক্ষতি কি তাতে? ভালোই লাগে মাঝে মাঝে হুটহাট করে মন খারাপ হলে ওই জায়গা থেকে ঘুরে আসা যায়। আহিবা মেকি হাসলো। হঠাৎ করে কেমন চোখ ঝাপসা হয়ে আসছে, আর কোনো কথাই বলতে পারছে না, গলা আটকে আসছে। বহু কষ্টে কান্না নিয়ন্ত্রণ করে নিচের দিকে তাকিয়ে রইল। ইয়াস নিঃশব্দেই ডাক দিল। আহি। মুখ তুলে তাকালো আহিবা। বহুদিন পর প্রিয় মানুষের মুখে নিজের নামের সম্বোধন শুনল সে। বলল, বলো। আজ দেখাটা হয়ে ভালোই হলো, তাই না বলো? আহিবা কোনো মতেই নিঃশ্বাস আটকে বলল, বোধ হয়। এর জন্য অবশ্য নাদিয়া আর তাসিনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। ওদের জন্য সম্ভব হলো। ভালো কথা। নাদিয়া তোমাকে চিনল কি করে? ও তো তোমার কথা জানতো না। আমি তো সেটা বলতে পারিনি। সারা তোমার চাচাতো বোন মনে হয়। ওর হাজবেন্ড আমার খালাতো ভাই। ওর বিয়েতেই নাদিয়ার সাথে দেখা হয়েছিল। নাদিয়া আমাকে বলল কোথায় যেন দেখেছে আমাকে, মনে করতে পারছিল না। আমার ভাই তাসিনও তো ওই কলেজের স্টুডেন্ট। পরে ওরা দুইজনে মিলে কি কি যেন করছে। সারপ্রাইজ ছিল বলা যায়। হ্যাঁ, তা বললে না তো। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তুমি কেমন আছো? এই প্রত্যয় যোগে ভালো আছো, তার মানে কি খুব একটা ভালো নেই? না না, বেশ আছি, আনন্দেই আছি। তুমি কেমন আছো বললে না যে? বেঁচে থাকার মতো ভালো আছি। মানে? ইয়াস বেশ ফিসফিসিয়ে বলল, তোমার ওই ঠোঁটের কোণের মৃদু হাসি, তুমি মই মৌচাকের মধুতেই যে আমি খুনি হই, যে আমাকে কি তুমি হিনা বিষ পান করিয়ে তিলে তিলে মারার খুব বেশি দরকার ছিল প্রিয়? বিদায়। হ্যাঁ, বিদায়ের অন্তিম মুহূর্তটি চলে এলো। ফিরে যেতে ইচ্ছে করছিল না কারোরই, কিন্তু তবুও আরেকবার সকল মায়া ছিন্ন করে ফিরে যেতে হবে তাদের নিজ গন্তব্যস্থলে। বিদায় নেওয়াটা কি খুব জরুরি? দুজন দুদিক ফিরে গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। কিছুজন তাদেরকে সামনে এগোনোর সাহস জোগাচ্ছে না, তবু সব কিছু ছেড়ে এগোতে হবে। ইয়াস ফিরে যাওয়ার সময় শুধু মনে মনে একটা কথাই বলল, আমি আপনার মায়ায় আটকেছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আপনাকেই ভালোবেসে যাব। বাড়ি ফেরা এবং বাড়ি ফেরার আগ মুহূর্ত পর্যন্ত আহিবা নিশ্চুপ ছিল। রিকশায় বসে একটা কথাও বলে নাই নাদিয়ার সাথে। নাদিয়া সামান্য ভয় ভয় ছিল, তাই আহিবাকে আর ঘাটালো না। যদি আবার কিছু বলে বসে রাস্তাঘাটে, রেগে গেলে তো তার আবার বাজখাই গলা হয়ে যায়। মানুষের সামনে শেষমেশ অপমানিত হতে হবে। বাড়ি ফিরে এসেও আহিবা কোনো কথা না বলে সেই যে ঘরে ঢুকলো, এখন পর্যন্ত ঘরের দরজা খুলে নাই। শাহানা এসে নাদিয়াকে জিজ্ঞেস করলেন, আহির কি হয়েছে? দরজা বন্ধ করে কোন শোক পালন করছে? আর তোরা সকাল সকাল কোন রাজকার্য উদ্ধার করতে গিয়েছিলি? ঘুম পাচ্ছে আম্মু। উত্তরে নাদিয়া বলল, আমার কথার উত্তর এটা ছিল? না, সকালবেলা আপু আর আমি মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর তোমার বড় মেয়ের কি হয়েছে আমি কি করে বলবো? তার তো মুডের কোনো ঠিক নেই। তোর সাথেই তো ছিল সারাদিন। কখন যে কি হয় আল্লাহ ভালো জানে। তোদের মতিগতির কুল কিনারা কখনোই পাই নাই আমি। ইয়াসের দেখাটা আজ বোধ হয় না পেলেই সবচেয়ে ভালো হতো। সুপ্ত অনুভূতিগুলো ওইভাবে জেগে উঠতো না, আড়ালেই থাকতো সবসময়। কিন্তু আজকের দিনটা সব এলোমেলো করে দিয়েছে। খুব কি দরকার ছিল আজ দেখা হওয়া? এতদিন ধরে খুব গোপনে যত্ন করে সাজানো অনুভূতিগুলো একবারই শেষ হয়ে গেল। বারবার চোখের সামনে ভেসে উঠছে ইয়াসের মুখখানা। সে আগেকার মতোই তীব্র চাহনি, যে চাহনি বুকের ভেতরটা ফালা করে দেওয়ার ক্ষমতা রাখে। অবাধ্য মন আজ সবকিছু থেকে নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। আহিবা সাধারণত খুব শক্ত ধরনের মানুষ, সে খুব সহজেই কাঁদে না, কিন্তু আজ দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে কাঁদছিল। বেহায়া মনটাকে এত বুঝ দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছিল না, বরং কান্নার দাপট হুহু করে বাড়ছে। এমন সময় দরজা ধাক্কানোর শব্দে কর্ণকুহরে পৌঁছালো। আহিবা ভেতর থেকে জিজ্ঞেস হলো, কে? উপাস থেকে উত্তর এলো, আপু আমি। আম্মু তোমায় খেতে ডাকছে। খাবো না কিছু। তবু আম্মু ডাকছে তোমায়, আসো। আচ্ছা তুই যা, আমি কিছুক্ষণ পর আসছি। আহিবা উঠে ঘরের আলো জ্বালালো। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে পরখ করে নিল। চোখ মুখ ইতিমধ্যেই ফুলে গেছে। সে ফ্রেশ হয়ে এসে বসলো। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকক্ষণ ইয়াসের সাথে কথা বলেছে, কিন্তু এতক্ষণ যাবৎ দুইজন কি কি কথা বলেছে কিছুই মনে নেই। শুধু মানুষের মুখটাই মনে আছে। ভাগ্যিস বলা কথাগুলো ভুলে গেছে, না হয় এসব খুব পুরাতো। ইস, এইবার একবার স্মৃতিভ্রম হলে খুব ভালো হতো। দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে সুখী মানুষ হিসেবে বেঁচে থাকা যেত। পরক্ষণে আবারও মনে পড়লো, সবকিছু ভুলে যাওয়া মানুষ কি আসলেই সুখী? না তো, কিছু স্মৃতি ধরে রাখতে হয় বেঁচে থাকার জন্য। এমন সময় নাদিয়া ঘরে ঢুকলো। আহিবাকে চুপচাপ থাকতে দেখে প্রশ্ন করলো, নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করার মতো সস্তা প্রদীপ কেন হতে গেলে আপু?
এই কুল ওই কুল, দুই কুলেই তো ডুবলো। কি লাভ হলো? মাঝখান থেকে দুটো মানুষের জীবন এলোমেলো হয়ে গেল। এতটা স্বার্থপর নিজেকে কি করে করলে? এটা না করলেও তো পারতে। আহিবা মুখ তুলে নাদিয়ার দিকে তাকালো, বলল, কি করতাম আমি? তুই জানিস আমি ঝামেলা পছন্দ করি না, তারপর আমার দিকে আঙুল তুলে এসব কথা বলিস কোন আক্কেলে? তোমার বিপক্ষে আমি কোনো কথা বলিনি আপু। যেটা দিনের আলোর মতো সত্যি সেটাই বলেছি মাত্র। এখন বল, তোকে তো কখনো ইয়াসের কথা বলিনি বা ওকে দেখাইনি। সেদিন সারার সাথে কথা বলার সময় ওর কথা বলেছি, তাও নামটা গোপন করেছি। তুই সারার বিয়ের দিন চিনলি কিভাবে ওকে? কোথায় দেখেছিস? সবকিছু যখন জানাজানি হয়েই গেছে, তাই নাদিয়া আর সত্যিটা গোপন করলো না। আহিবাকে বলল, তোমার আলমারিতে একটা ফটো ফ্রেমে ওনার ছবি দেখেছিলাম, এই জন্যই চিনতে পেরেছি। তুই আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি করেছিস? ওখানে তো শুধুমাত্র ছবি নয়, অনেক চিঠিপত্র ছিল। কোথায় এখন ওগুলো? নাদিয়া কাপা কাপা গলায় বলল, আমার কাছে আছে। এখন একটা থাপ্পড় দিলে কেমন লাগবে? আমার জিনিসপত্র ঘাটাঘাটি করেছিস কোন সাহসে? বলেছিলাম না আমার ব্যাপারে একদম নাক গলাবি না। অনিচ্ছাকৃতভাবে ফটো ফ্রেমটা আমার হাতে পড়েছিল আপু। আহিবা বেশ কিছু না ভেবে হঠাৎ করে নাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কাঁদতে কাঁদতেই সে বলল, ভাগ্যিস তুই দেখেছিলি, না হয় আজ পেতাম কি করে ওকে। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। নাদিয়া তাকে থামানোর চেষ্টা করলো। একটু কাঁদুক, কাঁদলে মন হালকা হয়। বেশ কিছুক্ষণ পর নাদিয়া বলল, তুমি আমার উপর রাগ করোনি? একদম না, বরং অনেক বেশি খুশি হয়েছি। এত খুশি শেষ কবে হয়েছিলাম আমার জানা নেই। জীবন থেকে হারিয়ে যাওয়া একটা জিনিস তুই আমায় আজকে ফিরিয়ে দিলি। নাদিয়া ভয়ে ভয়ে খুব সাবধানে বলল। তুমি কি বিয়ে করবে আপু? আহিবা মুখ তুলে বলল, বুঝলাম না। ভাইয়াকে বিয়ে করবে? ইয়াস ভাইয়া? পাগল তুই? কখনোই না। সে না পাওয়ার মধ্যেই ভালো আছে। এখন তাকে যেরকম ভালোবাসি, পেয়ে গেলে হয়তো এরকম ভালোবাসা হবে না। একটা কথা জানিস তো, দীর্ঘদিন যোগাযোগহীনতা পরিচিত দৃশ্যকে আবছা করে দেয়। ভাইয়া যদি রাজি থাকে তাও বিয়ে করবে না? আমি রাজি না, আর সেও কখনো রাজি হবে না। ভাঙা সম্পর্ক জোড়া লাগলেও দাগ সারা জীবন থেকে যায়। ভালোবাসা দিয়ে সেই দাগ মুছেও দেয়া যায়। একটা কথা জানো তো, চাঁদেরও কলঙ্ক থাকে। আমি জানি, তবে নতুন করে সম্পর্কে জড়ানোর ইচ্ছা নাই। তাহলে তাকে ভুলে যাও। মনে করে এখনো কেন কষ্ট পাও? আহিবা মেকি হেসে বলল, ভুলে যাব? কি করে ভুলে যাব? এনি আইডিয়া? তার কথাটা কখনোই মনে করবে না। মনের ধারের কাছেও তার কথা এলে মনকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাবে। আমি তো তাকে কখনো ভুলতে চাই না। তাকে ভুলে গেলে বেঁচে থাকবো কি নিয়ে? আল্লাহর দেওয়া জীবনটা তো আমানত। নিজের ইচ্ছায় তো শেষ করতে পারবো না কখনোই, তাই তাকে ভুলতেও পারবো না। নাদিয়া প্রসঙ্গ পাল্টিয়ে বলল, চলো এখন, আমু ডাকছিল তোমায়। আজ অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু ইয়াসে সেসব মনেই ছিল না। আহিবাকে দেখা মাত্রই সময় জ্ঞান থমকে গিয়েছিল সেখানেই। কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কখন যে বিদায়ের অন্তিম মুহূর্ত চলে এলো, সেটা তার জানা নেই। চোখের সামনে বারবার আহিবার মুখখানি ভেসে উঠছে। অফিস থেকে তাকে অনেকবার ফোন করা হয়েছিল। আজব ব্যাপার, ফোনের আওয়াজটাও তো তার কান পর্যন্ত এসে পৌঁছায় নাই। শুধু আজকে কেন, আহিবা যদি সারা জীবন পাশে থাকতো, এরকম সহস্রখানেক অ্যাপয়েন্টমেন্ট সে নিমিশে ক্যান্সেল করে দিত। যেখানে জীবনে গ্যারান্টি নেই, সেখানে এই সমস্ত বিলাসিতা। মাঝে মাঝে এই জীবনটাকে খুব বিরক্তিকর মনে হয়। মনে হয় ভদ্র সমাজ ছেড়ে যদি বনবাসে পাড়ি দেওয়া যেত। আচ্ছা, সেখানে কি আহিবার সব স্মৃতি হাতে বেড়াতো? স্মৃতিগুলো এমন তাড়া করে বেড়ায় কেন সব সময়? তারা কি একটু শান্তিতে থাকতে দিবে না? পরক্ষণে কিছু মনে পড়লো ইয়াসের। চোখে মুখে তার ছেলে হাসি ফুটিয়ে নিজ মনে বলল, শান্তি তো আমার বাজেটের বাহ। আজ সকালটা একটু তাড়াতাড়ি সম্পন্ন হলো। আহিবা নিজেকে এই সেই কাজে ব্যস্ত রাখছে। একটু ফ্রি হলেই আর সে কথাগুলো মনে পড়ে যায়। ফিরে যায় সে 5 বছর আগের অতীতে, যেখানে যাওয়া তার জন্য নিষিদ্ধ। কথা আছে না, নিষিদ্ধ জিনিসই মন বেশি টানে। আহিবারও হয়েছে সেই দশা। কলেজে ঢুকতেই নাদিয়ার সাথে তাসিনের দেখা হলো। তাসিন মূলত নাদিয়ার সাথে দেখা করার জন্যই কলেজের গেটে অপেক্ষা করছিল। নাদিয়াকে দেখা মাত্রই থামিয়ে বলল, তোমার আপু কি বললো এ ব্যাপারে? কোন ব্যাপারে কথা বলছেন? আমার ভাই আর তোমার আপুর সম্পর্কের ব্যাপারে কোনো কথা হয়েছে কি? আপনি কি ইনডাইরেক্টলি তাদের বিয়ের কথা বোঝাতে চাচ্ছেন আমায়? হ্যাঁ, ধরে নাও ওই রকম কিছুই। আপু রাজি না, সে চাচ্ছে না বিয়ে করতে। তাসিন অবাক হয়ে এত কিছু জানার পর ভাইয়াকে বিয়ে করতে রাজি হচ্ছে না? না। নাদিয়া নির্বিকার উত্তর দিল। পুনরায় বলল, অবশ্য না চাওয়ার কারণ আছে, সবগুলোই যুক্তিযোগ্য।
এত বছর পর দুজনের দেখা হলো, সামান্য হলেও একে অপরের প্রতি অনুভূতিটা ঝাপসা হয়ে গেছে। তাছাড়া আমার আপু একটু চাপা স্বভাবের। আপনার ভাইয়ের সাথে তার যে দেয়ালটার তৈরি হয়েছে সেটা যদি সে মুছে ফেলতে চায়ও, তবু মুখ ফুটে বলবে না সে। আচ্ছা, তুমি কি আমাকে এটুকু বলতে পারবে, মুখে না হোক, সে কি মনে মনে চায় ভাইয়াকে? তা তো অবশ্যই চায়। তাহলে আমরা কি কোনো পরিকল্পনা করে ওদের দুজনকে মিলিয়ে দিতে পারি না? একবার ভেবে দেখো, আমি আমার মাকে ব্যাপারটা জানালাম, তুমিও তোমার মাকে জানালে। আমাদের এইটুকু দায়িত্ব, বাদ বাকি কাজ তারা করবে। আমরা তো এইটুকু করতেই পারি, কিন্তু আপু আর আপনার ভাইয়া কি রাজি হবে? আরে হবে না মানে? তোমার আপু হয়তো ফ্যামিলি নিয়ে টেনশন করছে, ফ্যামিলি সবাই রাজি থাকলে তার বাধা কোথায়? তাছাড়া আমার ভাই যদি সেই প্রস্তাব দেয় তাহলে তো কোনো সমস্যাই থাকছে না। এত চিন্তা তোমার এইটুকু মাথায় নিও না, আমাকে ভাবতে দাও। অযথা তুমি এত চিন্তা মাথায় নাও, তাহলে চশমার উপর আরো একটা চশমা পড়তে হবে। বলছে আপনাকে? একটা কথা জানো কি, ওদের দুজনকে যখন কাল একসাথে দেখলাম না, আমার নিজেরই শান্তি শান্তি লাগলো। তাহলে বোঝো, এত বছর পর ওদের দেখা হয়ে অনুভূতিটা কিরকম হয়েছিল। এরপর যদি দুজন দুজনকে পেয়ে যায় তাহলে তো কথাই নাই। তার মানে পাকাপাকি ভাবে আপনি আমার বেয়াই হওয়ার পরিকল্পনা করছেন? নিঃসন্দেহে জি। একদিক থেকে তো হয়ে গেছি, আরেক দিক থেকে হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি শুধু ওদের দুজনকে মেলাতে চাই। ওদের দুজনের কথার মাঝখানে জেরিন এসে হাজির। এমনিতেই সে কলেজে আসে না, কিন্তু গতকাল তাসিনের মুখে যে আহিবার কথা শুনলেও অমনি আজ লাফাতে লাফাতে চলে এলো। নাদিয়ার দিকে তাকিয়ে বলল, এটা আমি কি শুনলাম? তোমার সাথে তো আমার এর আগেও একদিন দেখা হয়েছিল, তোমার আপুর সাথেও দেখা হয়েছিল। কে জানতো এই দেয়ালের পৃষ্ঠে এত বড় একটা গল্প লুকানো? আমরাও তো জানতাম না, হঠাৎ করে সব জানতে পেরেছি। এখন কি তাহলে আমরা ওদের বিয়ের সাথে খাবো নাকি? দেখো, আমার মনে হয় আগেই বিয়ের কথাটা উঠানো ঠিক হবে না। ওদের মাত্র দেখা হলো অনেক দিন পর। আগে দুজনের মধ্যে সম্পর্কটা আগের মতো হোক, তারপর ওরা নিজেই বলবে বিয়ের কথা। মাঝখান থেকে আমাদের এত কাঠখড় পোড়ানো লাগবে না আর। এটা তুমি ঠিকই বলেছো। রাতের বেলা আহিবা নিজ ইচ্ছায় নাদিয়াকে ডেকে ওর সাথে অনেকক্ষণ গল্প করলো, না বলা অনেক কথা শেয়ার করলো। কথা বলার এক পর্যায়ে নাদিয়া হঠাৎ বলল, জানো আপু, তুমি না অনেক ভাগ্যবতী। কেন? হঠাৎ ভাগ্যবতী হওয়ার মতো কি দেখলি আমার মাঝে? এই তো ইয়াশ ভাইয়া এত কাল তোমার জন্য ওয়েট করেছে। ভাগ্যবতী ব্যতীত কি এরকম সৌভাগ্য পাওয়া যায় বলো? কজনই বা পায় এরকম মানুষ জীবনে। আহিবা হাসতে হাসতে বলল, আমি ভাগ্যবতী? আচ্ছা বেশ, আমি যদি ভাগ্যবতী হয়েও থাকি, আল্লাহর কাছে প্রার্থনা করব আমার মতো অপূর্ণতার ভাগ্য নিয়ে কেউ যাতে না জন্মায়। বর্তমান সময়টা নভেম্বর মাসের শেষের দিকে, প্রায় হালকা শীত পড়ছে। বিকেল হতে না হতেই কুয়াশায় ছেয়ে যায় আকাশ। আজও সে এরকম হয়েছে। আহিবা ছাদের কানে সে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সেই দিনের পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। ইয়াসের সাথে আর দেখা বা কথা হয় নাই। সেদিন অবশ্য একে অপরের ফোন নাম্বারটা নিয়ে এসেছিল, কিন্তু একটা ফোন কল করার সাহস কারোরই হয়নি। আহিবা না হয় সাহসের অভাবে ফোন করতে পারে নাই, কিন্তু ইয়াস তো পারতো একবার ফোন করতে। একবার ফোন করলে কি এমন ক্ষতি হবে? নিজে থেকে ফোন করে কথা বলাটা তো এক ধরনের বেহায়াপনা। আহিবা এসবেই ভাবতে থাকে। তাই এই কয়দিনেও আর ফোনটা তাকে করা হয় নাই, কিন্তু তাকে একটাবার দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে। আর একটাবার যদি দেখা পাওয়া যেত। সকাল তখন 10টা বেজে পার হয়েছে। ইয়াস আজ একটু তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হলো। সকালে খাওয়া দাওয়াটাও করলো না। মনটা এত জোর করলেন, তবুও সে এক প্রকার জোর করেই বাহিরে বের হয়ে গেল। তেজগাঁও থানা কমপ্লেক্স ভবনে কিছু কাজ ছিল। সেখান থেকে বেরিয়ে সোজা আহিবার কলেজের সামনে এসে দাঁড়ালো। ফোন করে কথা বলতে গেলে একটা দ্বিধা কাজ করে, কিন্তু দূর থেকে দেখা পেতে তো কোনো দ্বিধা নেই। আহিবা যদি ভুল করে তাকে দেখেও ফেলে, বলে দেবে কোনো কাজে এখানে এসেছিল। না হয় তাসিন তো আছেই, যে কোনো একটা বাহানা করলেই হয়। কিন্তু সত্যি কথা বলতে সে আহিবার সামনে কোনোভাবেই পড়তে চায় না। দূরের মানুষকে বোধহয় দূরে থাকতে দেওয়াই উচিত। আহিবা মেইন গেট দিয়ে কলেজে ঢুকতেই আহিবা সচেতন চক্ষু জোড়া ইয়াসের দিকে আটকে গেল, কিন্তু সে তখন পর্যন্ত আহিবাকে দেখে নাই। আহিবা তৎক্ষণাৎ ওখান থেকে সরে গিয়ে সাইড গেট দিয়ে ইয়াসের পিছনে দাঁড়ালো। নিজেকে যথাসম্ভব ঠিক রেখে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? এইরকম উকি ঝুঁকি মেরে কাকে দেখা হচ্ছিল? ইয়াস চমকে পিছনে তাকালো। আহিবাকে দেখি আপনা আপনি মুখ থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা বেরিয়ে এলো। আহিবা বিস্মিত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আমি কি ভূত নাকি? আমাকে দেখে ওইভাবে চমকে গেলে কেন? ইয়াসের তখনও বিশ্বাসই হচ্ছিল না। আহিবা তার সামনে দাঁড়িয়ে আবার কি সহজ সাবলীল ভাবে কথা বলছে। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস টুক করে লুকিয়ে বলল,
এখানে একটা কাজে এসেছিলাম। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তুমি? আমিও ভালো আছি। ক্লাসে যাচ্ছ বুঝি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে যাও। আমি তাসিনকে খুঁজতে আসছিলাম। ওদের তো ক্লাস হচ্ছে এখন, এইভাবে উকি ঝুঁকি দিয়ে তো খুঁজে পাবে না। ফোন দাও, চলে আসবে। না থাক, তেমন কোনো দরকার না। তুমি বরং তোমার কাজে যাও। আহিবা মনে মনে বলল, আমাকে কি নিজের কাজে যাওয়ার জন্য উৎকণ্ঠা মনে হচ্ছে? কতদিন পর দেখা হলো, একটু কথা বলবো, তা না। যাও, নিজের কাজে যাও বলতে আসছে, যত সব। আহিবাকে চুপ থাকতে দেখে ইয়াশ ফের প্রশ্ন করলো। কি হলো? আহিবা শক্ত কণ্ঠে উত্তর দিল, না কিছু না, আসছি, আল্লাহ হাফিজ, ভালো থেকো। বলি আহিবা চলে যেতে নিচ্ছিল। ইয়াশ পেছন ফিরে ডাক দিয়ে বলে, তোমার অভিমানের পালা কি কখনোই শেষ হবে না? সারা জীবন কি এভাবেই চাপা স্বরে থাকবে? মনের কথাটা মুখে সোজাভাবে ফুটে ওঠে না কেন? ইয়াশ বুঝে গেছে। লজ্জায় আহিবার চোখ মুখ লাল হয়ে গেছে। ইয়াশের দিকে তাকিয়ে মিহি হেসে বলল, তোমার সবকিছুর সাথে সাথে বুঝে যাওয়ার অভ্যাসটা গেল না কেন? মাঝখানে তো অনেক সময় কেটে গেছে, এখনো নিজের মধ্যে সামান্য পরিবর্তন আনতে পারো নাই? সেটা তো কখনোই সম্ভব নয়। ভালো। তুমি এখন ফ্রি আছো? আমি ফ্রি থাকলেই বা তোমার কি? জোর করে তো পাঠিয়ে দিচ্ছিলে। যাও, নিজের কাজে যাও। আহিবার কথার ধরন দেখে ইয়াশ হেসে বলল, তাহলে চলো। মানে, তোমার আপত্তি না থাকলে চলো। কোথায় যাব? ওইভাবে বলার কি আছে? চিন্তা করো না, ঘরের বউ বানাতে নিয়ে যাচ্ছি না। আহিবা ইয়াশের পাশাপাশি হাঁটতে হাঁটতে মনে মনে বলল, সেটা হলেও মন্দ হতো না বোধহয়। নারকেল পাতার ছাউনি দেওয়া একটা ছোটখাটো চায়ের দোকান। একজন মধ্যবয়স্ক লোক খুব মনোযোগ দিয়ে চা বানাচ্ছেন। চায়ের কাপে তিনি চিনি মেশাতে মেশাতে গুনগুন করে গানও গাইছেন। ইয়াশ আহিবার দিকে তাকিয়ে বলল, মনে আছে জায়গাটার কথা? আহিবা মিটমিট করে হেসে বলল, ভুলে যাওয়া সম্ভব নয়। কতবার এসেছি এখানে হিসাব ছাড়া। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? যাক, তাহলে আমার মতো আমি জড়িত সবকিছুই মনে রেখেছো। শুধু তোমাকেই না, সবকিছুই মনে থাকে আমার। তোমার মতো কি ভুলে যাওয়ার স্বভাব নাকি? সো স্যাড। চা খাই, আসো। আহিবা মাথা দুলিয়ে বলল, খাওয়া যেতেই পারে। একটা পাটাতন জাতীয় জায়গায় দুজনে বসলো। অনেকক্ষণ যাবৎ নিশ্চুপ রইল দুজন। কথা বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। আগে একসময় এই জায়গায় বসেই হাবিজাবি কত কথা হতো, আজ কথার অভাবে ঠিক সেই একই জায়গার দুজনে বসে নীরবতা পালন করছে। চা খেতে খেতেও দুজন নিশ্চুপ ছিল। শেষ মুহূর্তে ফিরে যাওয়ার সময় ইয়াশ নীরবতা ভঙ্গ করে বলল, শেষ গন্তব্য তুমি হলে আমার জীবনটা খুব সুন্দর হতো। আউফ বেশ অনেকক্ষণ পর কলেজ এসেছে। আরুষি আর আউফ মিলে শহীদ মিনারের চত্বরে বসে গল্প করছিল। এরই মাঝে শান্ত আর তুলিকে আসতে দেখা গেল। আরুষি ওদের দেখে বলল, ও মা, তোরা দুজন একসাথে? ব্যাপার কি? সামথিং সামথিং। তুলি ওর মাথায় গাঁটটা মেরে বলল, সবসময় 2 লাইন বেশি বুঝিস কেন? একটু কম কম বুঝতে পারিস না? বেশি বুঝে দেখে ওর ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, তুই বুঝি আমার ভবিষ্যৎ দেখে বসে আছিস? হ্যাঁ, বলতো কি কি দেখতে পাচ্ছিস? অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আসলেই তোর ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, আমরা সবাই আছি। নাদিয়া কই? কিছুদিন ধরে ওর তেমন একটা দেখা পাওয়া যাচ্ছে না। আউফ বলল, তাসিন ভাইয়ের সাথে ইদানিং খুব মহব্বত দেখলাম ম্যাডামের। তাসিন ভাইয়া আর ওর বোন জেরিন, ওর একটু আগেও দেখে এলাম, তিনজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছে। আমি আর ওদের মধ্যে যাই নাই। ওরা কি প্রেম করে? অথচ আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলো না। আমার জীবনে যাই ঘটুক না কেন, আমি আগে সেটা নাদিয়াকেই জানাই। আর ও ধুর গাধা, প্রেম কেন করবে? ও আর তাসিন ভাই যদি প্রেম করতো তাহলে কাবাব মেয়ে হাড্ডি হওয়ার জন্য কি জেরিনকে মাঝখানে নিত? ওদের সাথে তো আমি জেরিনকেও দেখেছি। বোধহয় কোনো গুরুত্বপূর্ণ প্ল্যান করছি তিনজন মিলে। কি এমন গুরুত্বপূর্ণ প্ল্যান, হ্যাঁ, যেটা আমাদেরকে বলতে পারে না? আমরা কি অচেনা কেউ নাকি বাহিরের কেউ? শান্ত উঠে দাঁড়িয়ে বলল, শুটকি, আজ এরকম সিরিয়াস হয়ে গেল কেন? কাহিনী কি? তুই একদম ফাজলামি করবি না শান্ত। এখানে কাহিনী কিছু হয় নাই তো। নাদিয়া আমাদের ইগনোর করছে। এ কিছু বলার আগেই হেলতে দুলতে নাদিয়া চলে এলো। এসেই বন্ধু মহলের দিকে তাকিয়ে বলল, আমাকে ছাড়া কি আড্ডা দেওয়া হচ্ছে এখানে সবাই মিলে? আরুষি বাঁকা হাসি হেসে বলল, তুমি আমাদেরকে ছাড়া রাজ্য জয় করে ফেলছো, আর আমরা তোমাকে ছাড়া আড্ডা দিলেই দোষ? নাদিয়া তৎক্ষণাৎ মুখ কালো করে বলল, মানে বুঝলাম না। তুমি তো বাচ্চা মানুষ, এত কিছু তোমার না বুঝলেও চলবে। তুমি তোমার নিজের মতোই থাকো। তাসিন আর জেরিনকে বাদ দিয়ে আজ আমাদের কাছে কি? হ্যাঁ,
নাদিয়া বোধহয় এবার ব্যাপারটা ধরতে পারলো। আরশির পাশে বসে বলল, আসলে এই কয়দিন এত ব্যস্ত ছিলাম যে একটা ব্যাপার তোদেরকে জানানোই হয়নি। কি ব্যাপার? তাসিনের সাথে প্রেম করছিস? না, ওনার ভাইকে হয়তো তোরা কখনো দেখিসনি। কেন? ওনার ভাই কি কোনো অচেনা দেশের রাজকুমার যে দেখতেই হবে? শুটকি প্লিজ, আগে আমার কথাটা তো বলতে দে। আমি কথা বলা শেষ করার পর তুই বলবি, ঠিক আছে? কথার মাঝখানে যত আজগুবি কথা তোর। আচ্ছা বল, আগে শুনি তোর কথা। তোরা জানিস আমার আপু আর মিস্টার বান্দরের ভাই একসময় প্রেম করতো। অনেক দিন পর, হঠাৎ 5 বছর পর সেই দিন দুজনের দেখা হয়েছিল। দুজনেই কিন্তু এখন আনম্যারিড। তাই আমরা প্ল্যান করেছি তাদের বিয়েটা যদি কোনোভাবে দেয়া যায়। প্রচন্ড অবাক হলো ওখানে থাকা সবাই। শান্ত বলল, আমার সুইডেটের কি বিয়ে হয়ে যাবে? আমি থাকতে তো এটা কখনোই সম্ভব না। তুই কি সিরিয়াস নাকি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছিস? আম সিরিয়াস। এটা নিয়েই ওনাদের সাথে আলাপ করেছিলাম। অনেক বছর আলাদা ছিল আপু আর ভাইয়া, শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝির কারণে। এবার যদি তাদের মিল করিয়ে দিতে পারি তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। আরশি বলল, তুই কথাটা আমাদেরকে আগে বললে কি তোকে এই কথাগুলো শুনতে হতো আমার মুখ থেকে? গাধা মেয়ে কোথাকার! তোরা একা একা কেন প্ল্যান করছিস? আমাদেরকে নিলে কি তোদের প্ল্যানে জল ঢালবো? বিয়েটা কনফার্ম হলে তোদের সোজা বিয়েতে নিয়ে যাব। শান্ত ফের বলল, মীর জাফরের বংশধর, আমার সুইটারের সাথে অন্য কারো বিয়ে দিয়ে দিবি? আমি কেন এসব মেনে নিব? বিয়েটা শুধুমাত্র একবার ঠিক হোক, একদম পুরো বিয়েতে আমি গিয়ে পানি ঢেলে দিব। না থাক, যখন মেয়েকে পাকা দেখতে আসবে তখন আমি আমার সুইটারের মুখে কালো মেকআপ করে দিব। কেউ আর পছন্দই করবে না তাকে। যে সত্যিকারে ভালোবাসে সে এমনিতেও ভালোবাসবে আর অমনিতেও ভালোবাসবে। তার মানে সত্যি সত্যি আহিয়াপুর বিয়ে দিবি? চেষ্টায় আছি আমরা, তবে তারা দুজন রাজি না হলে আমাদের একার পক্ষে তো আর কিছু করা সম্ভব না। ছোট ভাই হিসাবে আমি আপুকে রাজি করাতেই পারি। সোনা দিয়া, আহিয়াপু তোর আপু যেমন ঠিক আছে, আপু কিন্তু তোর থেকে আমাকে বেশি ভালোবাসে। দেখিস, আমি বললেই কোনোভাবেই ফেলবে না। শান্ত নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা চেষ্টা করে দেখিস, তবে এখনই না, আমি বললে তখন। মিড টেস্ট পরীক্ষা শুরু হবে। নাদিয়া ক্লাস কাল বাদ দিয়ে বই নিয়ে লাইব্রেরিতে বসে পড়ছিল। এমন সময় তাসিনের আগমন ঘটে। নাদিয়ার সাথে দু একটা কথার মাধ্যমে জানতে পারলো তার পরীক্ষা। নাদিয়া যেখানে বসেছে তার বিপরীত দিকে তাসিন নিজেও একটা বই নিয়ে বসলো। নাদিয়া অনেকক্ষণ যাবৎ আর চোখে তাসিনকে লক্ষ্য করছিল। তাসিন বোধহয় ব্যাপারটা খেয়াল করলো। নাদিয়া কি সরাসরি কিছু না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলল, পড়া বাদ দিয়ে আশেপাশে দৃষ্টি ঘুরঘুর করছে কেন? নাদিয়া মুখে কিছু বলল না, কিন্তু ফিস ফিস করে বলল, আজব তো, আপনি চোখের সামনে ঘুরঘুর করলে পড়বো কেমনে? আমার ছোট্ট এই মস্তিষ্কে তো আপনারই বিচরণ চলছে। 4 ভাগ মস্তিষ্কের 3 ভাগ জুড়েই তো আপনি আছেন। আজ বহুদিন পর আহিবা নিজের খুব যত্নে রাখা একটা ডায়েরি বের করলো। পাতা উল্টে দেখলো নীল পদ্ম ফুলগুলো কুকড়ে গেছে। নীল পদ্মগুলো নিজের রূপ পরিবর্তন করে কুচকুচে কালো রূপ ধারণ করেছে। শ্যাওলা পড়ে গেছে সেই পাতায়। বিল থেকে এই পদ্ম ফুলগুলো একসময় ইয়াস তাকে নিজে উঠিয়ে দিয়েছিল। সেদিনের কথাটা মনে পড়লে এখনো হাসি পায়। একটা পুরো এলাকার ন্যায় বিশাল এক বিল, নানান ধরনের পদ্ম ফুল ফোটা সেথায়। নীল পদ্ম, হালকা গোলাপি পদ্ম আর সাদা পদ্ম। নীল রং বরাবরই আহিবার খুব পছন্দ ছিল। ইয়াস আহিবার এই পছন্দ নিয়ে তার সাথে খুব তর্ক করত। বলতো নীল রং কখনো পছন্দের রং হতেই পারে না, এসব কি বাজে অভ্যাস। নীলকে সবসময় দুঃখের প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়। এটা নাকি বেদনার রং, আর তুমি সেই দুঃখের প্রতীককে সুখের সময়ও টেনে নিয়ে আসবে। আজ আহিবার মনে হচ্ছে সে বোধহয় সত্যি সেদিনের এত সুখের মাঝখানে নীল পদ্মের কথা টেনে তুলে ভুল করেছে। ইয়াস যেটা বলতো সেটাই ভুলে যেত। আজ যখন ইয়াসের সাথে দেখা হলো, এক অজানা অনুভূতি আচ্ছন্ন করে রেখেছিল তাকে। ভালো মন্দ জ্ঞান ছিল না তখন, কি বলতে কি বলেছিল সেসবও মনে নাই। শুধু মনে আছে সে ইয়াসের সাথে খুব সহজভাবে কথা বলেছে, এমন ভাবে কথা বলেছে যে অতীতের মতো ইয়াস এখনো তার খুব আপনজন, খুব প্রিয় একজন। আহিবা নীল পদ্মের পাতাগুলো সরিয়ে গুটি গুটি অক্ষরে সেখানে লিখলো, তুমি আসবে বলেই নীলপদ্ম লিখে রেখেছি তোমার নামে। আহিবা আর ইয়াসের বহু বছর পর সাক্ষাতের ব্যাপারটা দু পরিবারের কারোরই মধ্যে গোপন রইল না। ইয়াসের বাসায় এই কথা সূত্রপাত হলো জিনের হাত ধরে। সে যতটুকু জেনেছে বা যা দেখেছে পুরোটা তার মা মুনতাহা এবং বাবা আজিজ সাহেবকে বলে দিয়েছে। যার দৌড় মুনতাহা ইয়াসকে ফোর্স করছে আহিবার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য।
এবার তিনি দুজনে 4 হাত মিল করিয়ে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এদিকে শাহানা হক পুরো ব্যাপারটা জানতে পেরেছেন নাদিয়ার কাছ থেকে। এতদিন এমনিতেই আহিবাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিলেন, আর এই কথা জানার পর তো কথাই নেই। কিন্তু আহিবা এক অজানা কারণবশত বিয়েতে রাজি হচ্ছিল না। আজ দুপুরে শাহানা ফের বিয়ের কথা তুললে আহিবা একটু রাগ হয়ে বলল, আমি কিন্তু বাড়িঘর ছেড়ে চলে যাব মা। সব সময় এত বিয়ে বিয়ে করো কেন? বিয়ে করা ছাড়া কি মানুষ থাকতে পারে না? আমি তো সোজা কথা বলেই দিচ্ছি, আমি বিয়ে করব না। কিন্তু তুই ওই ছেলেটাকে ভালোবাসিস। হ্যাঁ ভালোবাসি, কিন্তু বিয়ে করব না। এটা তোর কেমন যুক্তি? সবকিছুতে এত যুক্তি দিতে পারবো না। বিয়ে আমি করব না, এখনো না, আর ভবিষ্যতেও কোনোদিন না। আগে হলে করতাম। এটা কেমন ভালোবাসা? বাদ দাও মা, এসব কথা ভুলে যাও। আমি যদি তোমাদের কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াই তাহলে আমায় বলো, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। আমার চিন্তা তোমাদেরকে আর কখনোই করতে হবে না। চলে গেলে বিয়ে করব না করে কেউ তোমার মেজাজ খারাপ করে দিবে না। চলে যাবি তুই? কোথায় যাবি? যেখানে ইচ্ছে সেখানে। নিজেকে চালানোর মতো ক্ষমতা আমার আছে। শাহানা রেগে গেলেন, উঠিয়ে দাঁড়িয়ে রাগচটা কণ্ঠে বললেন, এখন তো নবাব হয়ে গেছো তুমি। যারা জন্ম দিয়েছে তাদের কথার কোনো পাত্তা দিচ্ছ না। নিজের যা মন চায়, নিজের যা ভালো বুঝিস তাই কর। থাক তুই নিজের মতো। আর কোনোদিনও যদি তোকে কিছু বলতে আসছি আমি, যেখানে আমার কথার দাম নেই, সেখানে কেন আমি এত কথা বলছি? কথা বলে তিনি চলে গেলেন। আহিবা পেছন থেকে মামা করে ডাকলেও তিনি আর সাড়া দিলেন না। আহিবা একা বসে নিজ মনেই বলল, সবাই আমাকে ভুল বোঝে। আমার পরিস্থিতিটা কেউ বোঝার চেষ্টাই করে না। আমার তো নতুন করে একটা সম্পর্কে জড়াতেই ভয় লাগে। আমার কপাল যে পোড়া, এটা আমার থেকে ভালো তোমরা কি করে বুঝবে? যাদের খুব প্রিয় ভাবি, যাদের সারা জীবন পাশে পেতে চাই, তারা কেউ থাকে না আমার জীবনে। এটাই আমার জীবনের চিরাচরিত নিয়ম। ঠিক এই জিনিসটাই বহুদিন আগে থেকে আমার সাথে হয়ে আসছে। প্রথমবার ভালোবাসা পেলাম, ভুল বুঝে তাকে হারিয়ে ফেললাম। বহু বছর পর তাকে আবার ফিরে পেলাম, কিন্তু আমার জীবনে তাকে স্বাগতম জানানোর সাহস হচ্ছে না। আমার মতো অধমের যে পুরনো সম্পর্কটা জোড়া লাগানোর মতো দুঃসাহস দেখাতে নেই। আবার সম্পর্ক ছেদ হবে, আবার নির্ঘুম রাত কাটবে, আবার বিশ্বাসের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে, আবার নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যাবে। আমি তো এমনই ভালো আছি। কাউকে আমার পরিস্থিতিটা যে কেন বোঝাতে পারি না, সবাই ভাবে আমি স্বার্থপর। আহিবা ইয়াসের সাথে আলাদাভাবে কথা বলার সিদ্ধান্ত নিল। পরিস্থিতিটা যাই হোক, মূল কেন্দ্রে যেহেতু তারাই রয়েছে, তাই একমাত্র দুজনই পারে এই পরিস্থিতি সামাল দিতে। ইয়াস বিয়ে করার জন্য রাজি আছে, কিন্তু মা বাবাকে এটাই বোঝাতে পারছে না যে অপরপক্ষে মানুষটা কিছুতেই রাজি হচ্ছে না। ইয়াস নিজে থেকেই আহিবাকে কিছু বলার সাহসও পাচ্ছে না। আহিবা কি না কি ভেবে বসে। এতদিন পর মাত্র 3 দিন তাদের দেখা হয়েছে। এর মধ্যে কখনোই আহিবার মন বোঝা সম্ভব না। তবে ইয়াসের নিজস্ব ধারণা আহিবা বোধহয় কখনো রাজি হবে না। অতীত অনুভূতি সে জাগ্রত করতে চায় না, কিন্তু জাগ্রত করলে ক্ষতি কি? এতে তো হারিয়ে যাওয়া দুটো মানুষ আবার একত্রিত হতে পারবে। সকল ভাবনা পিছুপা করে ইয়াস সিদ্ধান্ত নিল আহিবাকে তার নিজের দিকটা জানাবে। আহিবা অন্তত ভরসা পাক। ইয়াস আর যাই করুক না কেন, ভালোবাসার বিশ্বাসে ছাই পড়তে দেয় নাই। কিন্তু বহু বছরের আবছা অন্ধকার হয়তো নিজে থেকে এই বিশ্বাসে ফাটল ধরিয়ে দেয়। অফ পিরিয়ডে নাদিয়া, তাসির আর জেরিন একত্রিত হলো। নাদিয়াকে দেখা মাত্রই জেরিন প্রশ্ন ছুড়ে দিল, তোমার বাসার পরিস্থিতি কেমন? বিয়ে শাদী নিয়ে কি কোনো কথাবার্তা উঠছে? ওদিকে আমার আম্মু ভাইয়াকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আম্মু বলছে সে নিজে আহিয়া আপুর সাথে কথা বলবে, কিন্তু এখানে আমার ভাইয়া রাজি হচ্ছে না। দুই দিকের অবস্থায় দেখি জটিল, মাঝখান থেকে তাহলে আগুন লাগিয়ে দিলাম। জেরিন তাসিনকে থামিয়ে বলল, থামো ভাইয়া, তুমি না কিচ্ছু করো নাই। যা করার আমি আর নাদিয়া করছি, মাঝখান থেকে এসে হোদাই ক্রেডিট নিও না। কি বলে ইমে? ওদের বিয়ের উদ্যোগটা নিয়েছি আমি। আর আপনি যেহেতু ওদের বিয়ের উদ্যোগ নিয়েছেন, বিয়েটা যদি এইবার না হয় তাহলে কিন্তু আমাদের গণপিটানি খেতে হবে, মনে রেখেন। কি রাজি আছেন তো? তাসিন ফিসফিসিয়ে বলল, তোমার হাতে মায়ের খাইতে রাজি আছে, কিন্তু আমার যে বোন, ওর হাতের মায়ের খাওয়া যাবে না। জেরিন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো তাসিনের দিকে। তাসিন মেকি এসে বলল, যা যা, ওই দৃষ্টি দিয়ে তো রোমিওকে ঘায়াল কর, আমার দিকে ওইভাবে তাকা লাভ নাই। জেরিন উত্তর দেওয়ার আগে নাদিয়া বলল, তোমার ভাইটা এরকম পাগল কিসিমের কেন জেরিন? সব সময় কেমন উল্টাপাল্টা কথা বলে। ইনি কি অতীতে ছেঁকাটাকা খেয়েছে? তার বিরহে বোধে সে এরকম করছে। জিন ভাবনাগ্রস্ত চোখে মুখে ওদের দুজনের দিকে চেয়ে বলল, হতেই পারে, অস্বাভাবিক না।
আমার ভাই বেচারারে কেউ চয়েস করে না, তাই হয়তো অতীতে ছ্যাঁকা খেয়েছে। প্রথম ছ্যাঁকাটা আমার বেআইন সাহেবার কাছ থেকে খেয়েছি। জেরিন কিছু বলল না, উল্টো দিক ফিরে চলে গেল। নাদিয়া বলল, একবার চাশমিশ, এখন আবার একবার বেআইন সাহেবা, তারপর আস্তে আস্তে নানি, দাদি, চাচি, মামি এসব বানাবেন। আমাকে বাদ রাখবেনটা কি শুনি? সব বাদ, তোমাকে তো শুধু বউ বানিয়েই ক্ষান্ত হব আমি। নাদিয়া ফিসফিসিয়ে বলল, কিন্তু নাদিয়া বউ শব্দটা স্পষ্ট শুনতে পেয়ে বলল, কি বললেন? বউ বানাবেন? এই মেয়ে, চোখের সাথে সাথে কি কানের মাথা খাইছো নাকি? তোমাকে কোন দুঃখে আমি আমার বউ বানাতে যাব? আমার আছে একজন নীলাঞ্জনা, বলেছিলাম তোর কথা তোমায়। হ্যাঁ, তো যান না আপনার সেই নীলাঞ্জনার কাছে। সবসময় আমার পিছনে কেন লাগেন আপনি? বয়ে গেছে আমার, আমি তো জাস্ট আপু আর ভাইয়ার মিল করার অপেক্ষায় আছি। স্বচ্ছ আর আরুষি মাঠের মাঝখানে বসে গল্প করছিল। আরুষি কথার মাঝে হঠাৎ বলে বসলো, আপনি নাকি বিয়ে করবেন? তো কবে করার প্ল্যান আছে? কেন, তুমি আমাকে বিয়ে করার প্ল্যানে আছো নাকি? আরে আপনি সেদিন বিয়ের কথা বললেন, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। সেদিন এটাও বলছিলাম, আমার একটু বেশি হ্যান্ডসাম হওয়ার কারণে আমার বিয়ে হচ্ছে না। কেন, মনের মানুষ বুঝি বিয়ে করতে রাজি হচ্ছে না? পোড়া কপাল, মনের মানুষের পাত্তাই পাইলাম না এখনো। তার মানে আপনার গার্লফ্রেন্ড আছে যে কিনা আপনাকে পাত্তাই দেয় না? পাত্তাহীনতায় ভোগা ব্যক্তি আমি। ঠিকই আছে, গার্লফ্রেন্ড থাকতে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালে তো তাই হবে। হারে বোঝো না, গার্লফ্রেন্ড থাকুক চাই না থাকুক, ক্রাশ তো সবার জীবনে থাকবেই। ধরো গার্লফ্রেন্ডের সাথে একসাথে বসে আছি, এমন সময় সামনে দিয়ে ক্রাশ হেঁটে যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে চোখ তুলে তাকানো লাগে নাকি? আপনা আপনি চোখ পড়ে যায়, খারাপ কি এটা? বেশ ভালোই তো ব্যাপার। আরুষি চোখ মুখ কুঁচকে বলল, বেড়া মানুষ। রাত 11:30 পার হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। ইয়াস ফোন হাতে নিয়ে একবার আহিবাকে ফোন করতে চাচ্ছে, আরেকবার দোনমনো করছে। শেষমেশ দ্বিধা প্রত্যাখ্যান করে ডায়াল করেই ফেলল। পরপর 2বার রিং হওয়ার পর তৃতীয়বার আহিবা ফোন তুলল। ইয়াস প্রথমেই বলল, ঘুমাচ্ছিলে বোধহয়, ঘুমের মধ্যে ডিস্টার্ব করে ফেললাম? না না, ঘুমাচ্ছিলাম না আমি, ফোন ভাইব্রেট করা ছিল তাই শুনতে পাইনি। ও আচ্ছা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি? ভালো আর থাকতে ইচ্ছে কই। কে? আমার মা বাবা গত কয়েকদিন ধরে তো পুরো পাগল করে ছাড়ছে। আহিবা বেশ সিরিয়াস হয়ে বলল, কেন, কোনো সমস্যা হয়েছে কি? সিরিয়াস হয়ে যাচ্ছে মনে হয়। তোমার আর আমার ব্যাপারটা জানার পর থেকে বিয়ের জন্য সামনে প্যারা দিয়ে যাচ্ছে। আহিবা মুখ কালো করে ফেলল, বলল, আমাকেও তো। মা তো কথাই বলছে না আমার সাথে, খুব রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছে জানো। ইয়াস সাহস করেই বলেই ফেলল, তাহলে বিয়েতে রাজি হচ্ছ না কেন? রাজি হলে আমিও মুক্তি পাই, সাথে তুমিও। আহিবা হেসে উত্তর দিল, রাজি হওয়াটা কি উচিত হবে? উচিত না হওয়া দুটো কারণ। তুমি আগে বলো, বিয়ে করা উচিত হওয়ার দুটি কারণ, তারপর না হয় আমি উচিত না হওয়ার দুটো কারণ বলবো। প্রথমত, ভালোবাসার মানুষ সারা জীবন পাশে থাকলে ভালো থাকা যায়, আর ভালোবাসার মানুষকে পাশে পাওয়ার একমাত্র মাধ্যম হলো বিয়ে নামক সামাজিক রীতি। মানুষ যখন মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে তখন ভরসা দেওয়ার মতো কাউকে থাকতে হয়। জানো তো, জীবনে যৌবনের পর বার্ধক্য বলে একটা সময় থাকে। এই সময়ের সাথে থাকার মতো আজীবন কি মা বাবাকে পাশে পাওয়া যায়? ভালোবাসা মানুষের সাথে আজীবন থাকাটাই বিয়ের একমাত্র উদ্দেশ্য। তাই আমার মতে তোমার বিয়ে করাটা অনুচিত নয়। আচ্ছা, এখন আমি বলি দুটো অনুচিত কারণ। প্রথমত ভাগ্য, আর দ্বিতীয়ত তুমি নিজে। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বাংলায় বলো, তোমার কথা বুঝি নাই আমি। আমার ভাগ্য খারাপ, আমি যাকে বেশি আপন মনে করি সে কপালে থাকে না, প্রিয় মানুষ কোনো না কোনোভাবে ছেড়ে চলে যায়। আর দ্বিতীয়ত তুমি, তোমার প্রতি ভালোবাসা এখনো রয়েছে, কিন্তু পোড়া কপালে তোমায় আগমন করতে সাহস হয় না আমার। আবার যদি হারিয়ে ফেলি? একবার তো ঠান্ডা মাথায় ভেবে দেখতে পারো, ভয় কাটিয়ে উঠতে পারো। আর তুমি যে যুক্তিগুলো দিচ্ছ সেসব প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মানা যায়, কিন্তু আমি তো তোমার প্রেমে প্রস্তাব দিচ্ছি না, সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম। প্রেম করার মন মানসিকতা কি এখনো আছে নাকি? আমি আসলে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না, গভীরভাবে কিছু ভাবতে গেলেই মাথায় জট পাকিয়ে যাচ্ছে। ইয়াস বেশ শান্ত গলায় বলল, জোর করে ভাবতে হবে না, সময় নিয়েই ভাবো। নিজের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিও না। এখন একটা সম্পর্কে জড়াবো যতই বল, কিন্তু আমি তো সাহস পাই না। কোনো কিছু বলার পাচ্ছ না বলে ভয়টাকে ইস্যু করছো। একটা কথা মনে রাখতে পারো,
কারো না কারো কাছেই তুমি সারা দুনিয়ার উঠ ধরবে, এইটুকু কারণই তো রাজি হতেই পারে। তাই ইদানিং চারিদিকে যে বিচ্ছেদগুলো হচ্ছে সেগুলো কি একবারও চোখে পড়ে না? সব বিচ্ছেদ কি অপরপক্ষের মানুষটার সাথে ভুল বোঝাবুঝি করে সম্পর্ক ছেদ করার কারণে? মৃত্যুর কারণ কি কোনো বিচ্ছেদ হয় না? মৃত্যু পর্যন্ত ভালোবাসা মানুষটিকে পাওয়ার সৌভাগ্য কজন অর্জন করে? অন্ততপক্ষে মৃত্যুর সময় মনে শান্তি নিয়ে মারা যাওয়া যায়। সেই মানুষটা তো সারা জীবন পাশেই ছিল। জানি না কিছু, এসব রহস্যময় জিনিস বুঝতে ইচ্ছা করে না। কেন, কি হয়েছে? কিছু না। এরকম জানি না, কিছু না, বুঝি না এর উপর উত্তর দিচ্ছ কেন? তোমার ভাবগতি আমি ঠিক বুঝতে পারছি না। আসলে তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন? কারণটা কি শুধুই সাহস পাচ্ছ না, নাকি ভুলে গেছো আমায়? আহিবা মেঘমন্ত্র কণ্ঠে বলল, তুমি তো শুধুমাত্র ভালোবাসার মানুষ ছিলে না, আত্মা কেড়ে নেওয়া মানুষ ছিলে। আত্মা কেড়ে নেওয়া মানুষকে কি কখনোই ভোলা যায়? আহিবার শেষ কথাটা শুনেই অনেকক্ষণ পর্যন্ত নির্বাক রইল ইয়াশ। ইয়াশকে চুপ থাকতে দেখে আহিবা ফের বলল, দেখা করতে পারবে আমার সাথে? দেখা করার কথা শুনে অবাক হলো ইয়াশ। আহিবা যে নিজ থেকে দেখা করতে চাইবে এটা ধারণার বাইরে ছিল। সে বলল, হ্যাঁ পারবো। কোথায় দেখা করবা বলো? সকালে টেক্সট করে দেবনি। বিকেলে ফ্রি আছো তো? হ্যাঁ, কাল পুরো দিনই ফ্রি। কিন্তু তুমি যে বললে সকালে অ্যাড্রেস টেক্সট করে দিবে, বলি যে একটু বাইরে তাকিয়ে দেখো, ভোরের আলো ফুটতে শুরু করছে। ইয়াশের কথা শুনে আহিবা জানালা ভেদ করে বাইরে তাকালো। ভোরে আলো ফুটতে শুরু করেছে। অবাক হলো এই ভেবে যে এতক্ষণ সে কথা বলেছে ইয়াশের সাথে। মুখে হাসি ফুটিয়ে বলল, তাই তো দেখছি, খেয়ালই করি নাই যে এতক্ষণ কথা বলছি। হ্যাঁ, এতক্ষণ কথা হলো অথচ কাঙ্ক্ষিত উত্তরটাই পেলাম না। উত্তরটা কি পাওয়া যাবে? যাই হোক, রাখি তাহলে। ইয়াশ মেয়েকে হেসে বলল, আচ্ছা রাখছি, ভালো থেকো। ফোন রাখার পর ইয়াশ নিরাশ হয়ে পড়ল। ভেবেছিল আহিবা হয়তো বিয়ের জন্য রাজি হবে, কিন্তু এখন তো পুরো উল্টো। রাজি হলো না, উল্টো কথাটা এড়িয়ে গেল। প্রেম হচ্ছে প্রতিভাময় একটা আর্ট, বুঝতে পেরেছো? এটা যে একজনের সাথে করতে পারবে এমন কথা কোনো বইয়ে লেখা আছে বলো তো? আসছেন আমাদের বিখ্যাত প্রেম বিশেষজ্ঞ মিস্টার স্বচ্ছ, আপনাকে তো জাদুঘরে রাখা উচিত। আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই, তাহলে আমাকে কেন জাদুঘরে রাখা উচিত? তুমি খুঁজে দাও না একটা, তাহলেই তো হয়। আমার এত কিসের ঠেকা পড়ছে? সবকিছুতেই ঠেকা পড়া লাগে। একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও তুমি আমায়, জীবিত হলেই চলবে। আচ্ছা না থাক, মৃত যদি হয় তাও কোনো সমস্যা নাই, কিন্তু একটু দেখো তোমার মতো যেন হয়। আমার মতো কিভাবে হবে? আমার তো কোনো জমজ বোন নাই, আর কোনো শাখা প্রশাখাও নাই। আমার মতো খুঁজে পাওয়া জটিল। তুমি আমার জন্য একটু চেষ্টা করলেই খুঁজে পাবা। আপনার কি মনে হয় আমি কি দেশে দেশে মেয়ে পাচার করি যে তাদের মধ্যে থেকে একটা আপনাকে এনে দিব? কি মনে করেন আপনি? নিজেরটা নিজে খুঁজে নিতে পারেন না? বেড়া মানুষের জাত আসলেই মাতো। মানে একটা ভালো কথা বললাম, তুমি সেটাকে কোন দিকে ঘুরিয়ে পেঁচিয়ে গেলে। ভদ্র সমাজে শুধু প্যাঁচ প্যাঁচ আর প্যাঁচ, আর এই মাইয়া মানুষের মধ্যেও তো শুধু প্যাঁচ। এই ইউজলেস মাইয়া যে কার গলায় ঝুলবো আল্লাহ ভালো জানে। আপনার গলায় না ঝুললেই তো হলো। আপনার সমস্যা কি সবকিছুতে? হ্যাঁ, এত আলতু ফালতু কথা কিভাবে বলেন আপনি? মুখ দিয়ে। আরুষি রাগান্বিত স্বরে বলল, যত সব। থাক, আমি এখান থেকে প্রস্থান নেই। আগুনের ওপর আর পেট্রোল না ঢালি, কালা জাদু করে আসি তো তোমার উপর। এই বলেই স্বচ্ছ চলে যেতে নিল। আরুষি পেছন থেকে বলল, সমস্যা নেই, আমার অভিশাপ সর্বদা আপনার সাথেই আছে। ওসব কালা জাদু আমার উপর ফলবে না। নাদিয়া পাশ থেকে আরুষিকে থামিয়ে বলল, সবসময় এত ঝগড়া কেন করিস? তোর মুখ দিয়ে কি কখনো সোজা সাপটা কথা বের হয় না? তোরা সবাই শুধু আমারটাই দেখিস। ওই স্বচ্ছ যে যে পরে আমার সাথে ঝগড়া করে তার বেলা তুই চুপ করে থাকলেই হয়। চুপ করে থাকবো কেন? আমি কি ওর বউ নাকি? হ্যাঁ, বউদের মতো মুখে হাত দিয়ে কুলুপ এটে থাকবো? হইছে, এক কথার সাথে 100 কথা না বলে বোধহয় তোর পেটের ভাত হজম হয় না। না, আহিবার সাথে আজ বিকেলে ইয়াসের দেখা করার কথা ছিল, কিন্তু বিকেলবেলা মাথা ব্যথার কারণে আহিবা ইয়াসকে ফোন করে না করে দিল। বলল আগামীকাল অথবা পরশুদিন দেখা করবে। ওই পাশ থেকে ইয়াস ভাবতে লাগলো, এটা নিয়ে আগে থেকে বেশি পরিকল্পনা করি, সেটাই কোনো না কোনো ভাবেই ভেস্তে যায়। আমার অভাগা জীবনের বাধ্যতামূলক নিয়ম। বিকেলবেলা নাদিয়া বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অসময় বাইরে যাওয়ার কারণে আহিবা জিজ্ঞেস করলো, এই সময় কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি। কোথায় আর কার সাথে যাচ্ছিস? এই তো আরুষির সাথে।
একটু ঘুরে আসি। এমন করো কেন? সারাদিন বাসায় বসে থাকতে থাকতে কি ব্রয়লার মুরগি বানানো ধান্দা আছে নাকি? হ্যাঁ, বাসায় বসে থাকলে যে মানুষ ব্রয়লার মুরগি হয়ে যায়, এই কথা তোকে কে বললো? সবাই হয় না, কিন্তু আমি হয়ে যাব। তাই একটু বাইরে যাব। কখন ফিরবি? কাজ শেষ হলে, মানে ঘোরা শেষ হলেই চলে আসবো। আর কোনো প্রশ্ন করার আগে নাদিয়া দ্রুত বের হয়ে গেল। আধা ঘন্টার মাথায় জেরিনের দাওয়াত কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেল। মুনতাহা চেয়েছেন নাদিয়ার সাথে দেখা করতে, তাই জেরিন আগেভাগেই নাদিয়াকে জানিয়ে রেখেছিল। তিনজনে মিলে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বললেন। কথাবার্তার বিষয়বস্তু ছিল ইয়াশ আর আহিবা ফিরে আসার সময় তিনজনই হাসি মুখে কফি শপ থেকে বেরিয়ে এলো। ইয়াশ আজকে আহিবার সাথে দেখা করার কথা, কিন্তু হঠাৎ মায়ের অসুস্থতার কারণে দেখা করা হলো না আজকেও। মুনতাহা বেগম হুট করে অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার ডাকা হলো, তা তেমন জটিল কিছু ধরতে পারলেন না। শুধু বললেন হালকা প্রেশারের সমস্যা আছে, ওষুধ খেলে আগামীকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে গেলে মুনতাহা ইয়াশকে ডেকে বললেন, বাঁচবই বা কদিন? এখনো কি তোর বউ দেখে সৌভাগ্য হবে না? এমন কথা বলো না মা, তুমি তো সবটাই জানো। তারপরেও এইসব কথা তোমার মুখে মারায় না। চুপ থাক, তুই বড় না হয়ে গেলে 3-4টা থাপ্পড় মারতাম। মুখে মুখে কথা বলে শুধু। তোকে আমি যেটা বলেছি সেটা করবি। কোনো অপূর্ণতা নিয়ে মরার ইচ্ছা আমার নেই। ইয়াশ মুখ কালো করে উঠে গেল। আহিবার সাথে দেখা না হওয়াই বোধহয় ভালো ছিল। দেখা না হলে তো এরকম পরিস্থিতিতে পড়তে লাগতো না। মুনতাহা বেগমের অসুস্থতার খবর আহিবা জানতে পারলো ইয়াশের মাধ্যমে। ইয়াশ বলল, মা আমার শর্ত দিয়েছে বিয়ে করার। বিকেলের দিকে শান্ত এলো আহিবার সাথে দেখা করতে। ইয়াশ আর আহিবার কথা তো আগেই নাদিয়ার মুখে শুনে, তাই আহিবাকে প্রশ্ন করলো, কি ব্যাপার গো তোমার? আমার রাইখা নাকি তুমি বিয়ে শাদী করার প্ল্যান করতেছো? এসব আজগুবি কথা তোরে কে বলছে? সব শুনি, আমার সুইটারের খবর তার আগে আমার কাছে এসে পৌঁছায়। এখন বলো পরবর্তী প্ল্যান কি? পরবর্তী প্ল্যান হলো তোর গালে একটা থাপ্পড় মারা। থাপ্পড় যদি না খেতে চাস তাহলে আমার সামনে এসব কথা আর তুলবি না। শোনো সুইটার, একটা কথা বলি, বিয়েটা করেই ফেলো। নিজের কথা না ভেবে ভাইয়ের কথা ভেবে অন্তত বিয়েটা করে ফেলো। আহিবার রক্তটা কণ্ঠে বলল, সবাই দেখি ইদানিং জ্ঞান দেওয়া শুরু করেছে আমাকে, তুইও তাই করছিস। তোর কি মনে হয় আমার ভালো আমি বুঝি না? হাঁটুর বয়সী পোলাপান এসে এত কথা কিসের জন্য বলবে? আমার ডিসিশন আমি নিজে নিতে পারবো। দয়া করে তোরা জ্ঞান দিতে আসিস না, অথবা একটা কথা এই ব্যাপারে বলতে আসিস না। সব সময় কানের কাছে ঘ্যান ঘ্যান করলে বিরক্ত লাগে। এখন আমার সামনে থেকে সর তুই। মেজাজটাই দিল গরম করে। শান্ত কোনো কথা না বলে চুপচাপ উঠে পড়ল। আজকে ইয়াশ আর আহিবার দেখা করার কথা। কোনো বাক্য ব্যয় ছাড়া আহিবা নিজেই রাজি হয়েছে দেখা করতে। 2-1 দিন ধরে প্রচুর আলোচনা হচ্ছে তাদের নিয়ে। কথা বলে এর একটা ফয়সালা করা দরকার। কতদিন আর সহ্য করা যায় এসব কথা? আহিবা বলল, তোমার সাথে দেখা হওয়াটা ভুল হলো কিনা জানি না, বাসায় তো বিয়ে বিয়ে করতে করতে প্রায় হতাহত করে ফেলেছে। আমার অবস্থাও যে খুব ভালো তা না। মা তো 2 দিন ধরে খুব অসুস্থ। সে আমায় অলরেডি শর্ত দিয়েছে, ছেলের বউয়ের মুখ দেখতে চাই। বিয়ে করে ফেললেই পারো। তুমিও তো পারো, কিন্তু নিজে তো করছো না। যার পরিস্থিতি সেই ভালো বোঝে। সবটাই বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালোই হতো। তুমি বুঝতে পারছো না, ভয় পাচ্ছ। সেটার কারণটাও তোমায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, তারপরে এসব কথা বলার কোনো মানে হয়? এত কিছু বুঝি না। তার মানে তুমি যেটা বলবে সেটাই থাকবে? সেটাই কি উচিত নয়? আমার জীবনের ডিসিশন তো আমারই নিতে হবে। জোর করে কিছু চাপিয়ে দিয়ে কি লাভ? হ্যাঁ ঠিক আছে, কারোর উপর কখনোই কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া উচিত না। সবাই সবার নিজের জীবন নিয়ে ভালো থাকুক, এটাই কামনা করি। ইয়াশের কথা শুনে চাপা হাসলো আহিবা, বলল, হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা আসি আজকে, ভালো থাকবে। বলে আহিবা আর পিছু হটলো না। সামনে এগিয়ে গিয়ে রিকশায় উঠে বসলো। পিছন ফিরে একবার তাকিয়ে ইয়াশকে দেখলো নির্বিকার ওখানেই দাঁড়িয়ে আছে। আহিবা ফের হাসলো। রিকশা থেকে মুখ বের করে বলল, এই যে মিস্টার শুনেন, আর কতকাল অপেক্ষা করাবেন আমায়? অপেক্ষার প্রহর কি এখনো শেষ হয় নাই? মা কিন্তু বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। তাড়াতাড়ি আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসুন, পরে অন্য কারো হয়ে গেলে কিন্তু কিছু বলতে পারবেন না। আহিবার খুব সামান্য 2 লাইনের এই কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই সময় লাগে নাই 1 সেকেন্ডও। কিন্তু ইয়াশে সেই কথাটা বোধগম্য হতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণ আহিবা অনেকটাই সামনে এগিয়ে গেছে, চক্ষুর আড়াল হয়ে গেছে ইতিমধ্যেই। ইয়াশ আর এক মুহূর্ত দাঁড়ালো না ওই জায়গায়। পায়ের গতি বাড়িয়ে হাঁটা দিল সামনের দিকে। একটু যেতেই কাঙ্ক্ষিত মানুষের দেখাও পেয়ে গেল। পেছন থেকে ডাক দিল, আহি।
আহিবা রিক্সা থেকে মুখ ঘুরিয়ে তাকালো ইয়াসের দিকে। দৌড়াতে দৌড়াতে এগিয়ে গেল। আহিবা চোখের ইশারায় তাকে বসতে বলল ওর পাশে। ইয়াস বিনা বাক্যে তাই করলো। আহিবা মৃদু হাসি হেসে বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন একসাথে ঘুরি না। তোমার সাথে একসময় পুরো শহরে ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল, আজ দেখি সেটা পূরণ করতে পারি কিনা। আহিবার একটা কথাও বিশ্বাস হচ্ছিল না ইয়াসের। বারবার মনে হচ্ছিল সে জেগে জেগে বৃথা স্বপ্ন দেখছে। কোনো মতে নিজেকে সামলিয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি? চিমটি কাটতে হবে নাকি একটা? স্বপ্নে থাকলেও ঘুর কেটে যাবে। মনে হয় না তার দরকার হবে। স্বপ্নে তো সবকিছু এত স্পষ্ট হয় না। তাহলে আমি ধরেই নেই এটাই বাস্তব। হ্যাঁ, সেটা করাই বোধহয় ভালো হবে। তো ম্যাডামের হঠাৎ রাজি হওয়ার কারণটা কি জানতে পারি? কেন, খুশি না তুমি? রাজি না হলে বোধহয় ভালো লাগতো। না না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না এখনো। আমার যে কি অনুভব হচ্ছে এটা তো তোমায় বলে বোঝাতে পারবো না। জীবনে এই দিন কখনো আসবে অবিশ্বাস্য। আহিবা স্থির কণ্ঠে বলল, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখন তুমি বলো, তর্ক করবা নাকি বিশ্বাস করবা? আমি শান্তশিষ্ট ভদ্র মানুষ, ওইসব তর্কাতর্কির মাঝে আমি নাই। আমি বিশ্বাস করে নিলাম। আচ্ছা, তো বিয়ের প্রস্তাব কবে পাঠাচ্ছ? ইস, বিয়ের প্রস্তাবের কথা বলে তো বক্ষ পিঞ্জরে তুফান তুলে দিলে। তাও ভালো, শুধু তুফান তুলেছি। শিডর, আইলা, ঘূর্ণিঝড় তুলে দিলে কি হতো তোমার? ব্যাপারটা ভাবার বিষয়। মরে যেতাম। এই তুফানেই আমার ভিতরে কি হচ্ছে। ঘূর্ণিঝড় হলে তো কথাই ছিল না। যত আজাইরা কথা, তোমাদের সবার জন্যই তো রাজি হতে হলো আমায়। একদিকে মা প্যারা দিচ্ছে, একদিকে তুমি, আর একদিকে আমার হবু শাশুড়ি মা। প্যারাগুলো যে কাজে লাগলো, এতেই আলহামদুলিল্লাহ। তাহলে বিয়েটা কবে করছি আমরা? আগে প্রেম করে নেই, তারপর বিয়ের কথা চিন্তা করব। আর এত বিয়ে বিয়ে করছো কেন? বিয়ের বয়স কি হয়ে গেছে তোমার? এই কথাটা আমার মাকে গিয়ে বলো। অবশ্যই বলবো, বলতেই হবে আমাকে। হবু শাশুড়ি মায়ের বড় পুত্র এমন কেন? তো বলো না, হঠাৎ রাজি হলে কেন? ভাবলাম আমার জীবনে আমন্ত্রিত মানুষটিকে আগন্তুক না বানিয়ে রেখে সরাসরি আপনজন বানিয়ে নেই। তোমার সাথে প্রেমের ওই মুহূর্তটা আমার জীবনে যতটা জাগতিক ছিল, আজকের এই দিনটি ওই মুহূর্তটিকে ছাপিয়ে দিল। আহিবা ইয়াসের হাতে হাত রেখে বলল, এইবার তুমি খুশি তো? আমাকে দেখে কি বোঝা যাচ্ছে না আমি কতটা খুশি? চোখে মুখে কি তার অভিব্যক্তি ফুটে উঠছে না? হ্যাঁ, আসছে খুশি হইতে। তুমি তো রাজি হচ্ছিলে না। আমি তো ভেবেছি তোমাকে রাজি করাতে গেলে আমার 7 সমুদ্র 13 নদী, দেশ দেশান্তর, জলরাশি, ভূপৃষ্ঠ, অবনী, গা মাহফুজল পাড়ি দিতে হবে। শোনো, একমাত্র আমি কিন্তু আমার মা এবং আমার হবু শাশুড়ি মায়ের জন্য রাজি হয়েছি। তুমি আবার মনে করো না তোমাকে ভালোবেসে রাজি হয়েছি। বয়েই গেছে আমার তোমাকে ভালোবাসতে। ব্যাপার না, এটা বিয়ের পর দেখা যাবে। এখন কিছু বলবো না। যেটা বলবে সেটা শুধু চুপচাপ শুনে যাব। এর প্রতিদান পুরোটাই বিয়ের পর পাবে। যাও সরো, তোমাকে বিয়েই করব না। আমার শাশুড়ি মায়ের যদি এত শখ হয় আমাকে ছেলের বউ করে নিয়ে যাওয়ার, তাহলে আমি তোমার ছোট ভাইকে বিয়ে করে নেব। তাও তোমার মতো ধান্দাবাজকে একদম বিয়ে করব না। ইয়াস হো হো করে হাসতে লাগলো। মনে পড়ে গেল সেই কথাটা, তাসিন যে নাদিয়াকে পছন্দ করে, কিন্তু আহিবার কাছে সেটা আপাতত গোপন রাখলো। চাপা হেসে বলল, আমি সেটা হতে দিলে না আমার ভাইকে বিয়ে করবে। আর তাছাড়া কি? থেমে গেলে কেন? কিছু না, একটা কথা বলবো। বলো। ইয়াস তন্ময় হয়ে বলল, আর কখনো আমায় ছেড়ে যাবে না তো? আর কখনো আমায় ভুলে যাবে না তো? এত বছরের জমানো অভিযোগগুলো আর কখনো আমার জীবনে তাদের কৃতিত্ব ফলাবে না তো? আর কখনোই না। অতীতে যা গেছে তা মনে করে আর কখনোই দুজন কষ্ট পাবো না। এটা মনে করব 5 বছর আগে তোমার আর আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, তার প্রমাণ আজ পেলাম। হয়তো আজকের এই মুহূর্তের জন্যই তিনি 5 বছর আগে আমাদের আলাদা করেছিলেন। 5 বছর আগের সেই মুহূর্ত থেকে আজকের এই দিনটা স্বর্গীয় নয় কি? এর সম্পূর্ণ অবদান মিহিয়াপুর। তার সাথে দেখা হলে অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য। ইয়াস হাসলো, তৃপ্তির হাসি। বহুদিন পর দুজন মিলেমিশে একাকার হলো। দুজনের অব্যক্ত অনুভূতিগুলো আজ নতুন করে ভাষা পেল। এই সামান্য একটু মুহূর্তের অতীতের কোনো কথাই রইল না, শুধু রইল তাদের বর্তমান এবং ভবিষ্যতের ঘর বাঁধার স্বপ্ন। রিক্সা চলার গতিপথে বন্ধুর রাস্তার যতটুকু দূরত্ব ছিল তাদের মাঝখানে, সেটুকু মূর্ছা গেল নিমিষেই। আহিবা বাড়ি ফিরে আসতে আসতে রাত 8টা প্রায়।
ইয়াসের সাথে দেখা করতে যাবে এটা কাউকে বলে যায়নি। সে যে বিয়েতে রাজি আছে এটাও জানে না তার বাসায় কেউ। বাসায় ফিরে দেখলো মা আর নাদিয়া বসে গল্প করছে। আহিবা মায়ের সামনে এসে বসে পড়ল। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আহিবার কথা শোনা মাত্রই শাহানার সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলেন, বললেন, তোর সাথে আমার কোনো কথা নেই। বলেই তিনি ওখান থেকে উঠে ঘরে গেলেন। আহিবা ওখানে বসে অবাক চোখে তাকিয়ে রইল। নাদিয়ার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? নাদিয়া মলিন হেসে বলল, আম্মু তোমার সাথে কথা বলবে না, দেখো না তোমার থেকে দূরে দূরে আছে। কেন? সিম্পল কারণ, তুমি বিয়েতে রাজি হও না এই জন্য। আহিবা একটু চেঁচিয়ে বলল, আমি তো মাত্রই বিয়ের ব্যাপারে কথা বলে এলাম, বললাম যে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। এখন কি আমি ওদেরকে মানা করে দিব? নাদিয়া অবাক হয়ে বলল, কি বলছো? নিজের মধ্যে আছো তো? হ্যাঁ। ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলে নাকি? হ্যাঁ, ওখান থেকে এলাম। এখন তো দেখছি বিয়ের ব্যাপারে সম্মতি জানিয়ে ভুল করেছি। তখনও আমাকে একঘরে করে রাখছে, এখনো আমাকে একঘরে করে রাখছে। আরে তুমি চুপ থাকো তো আপু, আমি আম্মুকে গিয়ে কথাটা বলে আসি। আচ্ছা ভালো কথা, বিয়ে কবে? থাপ্পড় খাবি? বিয়ের দিন তারিখ ঠিক হলো না এখন পর্যন্ত, আর মহামান্য ব্যক্তি বলতে আসছে বিয়ে কবে। ও সরি, আপাতত আম্মুকে তোমার সম্মতির খবরটা জানিয়ে আসি। নাদিয়া দৌড়ে মায়ের ঘরে চলে এলো। শাহানা তখন নাদিয়া আর আহিবার কথা শুনতে পায়নি, তাই নাদিয়াকে তড়িঘড়ি করে আসতে দেখে বলল, কি হয়েছে, এমন পাগলের মতো ছুটছিস কেন? তোমার বড় মেয়ে বিয়েতে রাজি হয়েছে, এবার আল্লাহ আল্লাহ করে তাদের 4 হাত এক করে দাও। শাহানা অবাক হলে প্রচন্ড বিস্ময় স্বরে বললেন, কি বলছিস, সত্যি? হ্যাঁ। এমন সময় আহিবা এলো মায়ের কাছে। শাহানা একবার ওর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। আহিবা অভিমানী কণ্ঠে শুধালো, এখনো আমার উপর রাগ করে থাকবে? এখনো আমার সাথে কথা বলবে না? তোর ওপর আমার বিশ্বাস নেই। যেদিন সত্যি সত্যি তোর বিয়েটা হবে সেদিন কথা বলবো। মানে এত কিছু করেও আমি কারো মন পাইলাম না এখন পর্যন্ত? সবই আমার কপালের দোষ। নাদিয়া মাঝখান থেকে ফোড়ন কেটে বলল, আর সেই কপালের নাম গোপাল। সকালবেলা নাদিয়া তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে এলো। উদ্দেশ্য আহিবা আর ইয়াসের খবরটা বন্ধুদের জানাবে। তাসিন আর জেরিন জানে কিনা কে জানে। শান্তকে আহিবার বিয়েতে সম্মতির কথাটা জানালেই সে বলে, এটা চরম পর্যায়ের অন্যায়। আমি যখন বিয়ের কথা বললাম তখন আমার সাথে যে কি রাগারাগি, অথচ এখন নিজেই গিরগিটির মতো পাল্টি খেয়ে রাজি হয়ে গেল। এসব আমি মানব না। 144 ধারা জারি করব আমার সুইটারের নামে। ও সরি, সে তো এখন আমার নেই। তোর পোড়া কপাল। আমার আপুর কথা বাদ দিয়ে তোর তুলিকে ম্যানেজ করার চেষ্টা কর, এতে লাভ হবে। দূর, সেই আশা কবেই বাদ দিছি। মানুষ যে কেন মন বোঝে না। তুই খুব বুঝিস। সবই বুঝি, শুধুমাত্র তোদের মেয়ে মানুষের মনের ভেতর যে জিলাপির প্যাঁচ আছে সেটাই বুঝি না। আমাদের মনে জিলাপির প্যাঁচ? তা নয় তো কি, তোরা সব সময় বুঝিস উল্টো। তো একটা সুটকি একটা, আর তুলেও তোদের মতোই, সবগুলো একই গোয়ালের গরু। বাদ দে, বিয়ে কি ঠিক হয়েছে? না, আগামীকাল সম্ভবত ভাইয়ারা আমাদের বাসায় আসবে, তারপর বিয়ের দিন তারিখ ঠিক হবে। আচ্ছা আসুক, আমি মাঝখান থেকে গিয়ে বলবো আপনাদের ছেলের হবু বউয়ের সাথে আমি প্রেম করেছিলাম, আমি ওর এক্স বয়ফ্রেন্ড। লাভ নাই, উদয় বুংবাং। ইয়াশ ভাইয়া জানে আপু সে ছাড়া আর কেউ নেই। তাহলে তো মিশন ফেল। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। বিয়েতে কিছু করার প্ল্যান করব। আমি আবার ছোটখাটো কোনো প্ল্যান করি না, যেটাই করি সেটা আকাশচুম্বী। আজাইরা দুই পরিবার কথা বলে। আগামীকাল পাত্রী দেখা, আংটি পরানো, ছোটখাটো একটা অনুষ্ঠান ফিক্স করা হলো। সারা জানতো না এই বিষয়ের কিছুই। সারা নাদিয়া থেকে প্রত্যেকটা কথা শুনে অবাক থেকে অবাকের সপ্তম চূড়ায় পৌঁছে গেছে। সম্পর্ক সামান্য একটুখানি দূরের হলেও তারা যা হচ্ছে। সারা থেকে থেকে কিছুক্ষণ পরপর বলছে, এসব কি ভাই, তোমরা এত কাহিনী ঘটাই ফেলছো? আমি কেন জানি না? আমি যখন প্রেম করছি তখন সবাইকে জানিয়ে করছি, অথচ তোমরা কেউ কাউকে কিচ্ছু জানো নাই। আমরা ডুবে ডুবে জল খাইলাম, তোদের মতো নাকি? বিকেলবেলা ইয়াসটা আসার সময় হয়ে গিয়েছে। নাদিয়া ব্যালকনিতে গিয়ে রাস্তায় নজর রাখছে। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত সময় চলে এলো। সবাই বাসায় এলো, শুধুমাত্র ইয়াস, জারিফ আর তাসিন নিচে ছিল। ইয়াস জারিফের আগেই তাসিন উপরে উঠে গেল। দরজা নাদিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি কি এই বাড়ির দারোয়ানগিরির দায়িত্ব নিয়েছো? নাদিয়া ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ঝগড়া করার মুডে নেই কিন্তু আমি আপনার সাথে। একটু শান্তি মতো আছে, কিসের জন্য ঝগড়া করার কথা বলছেন বলেন তো? সুখে থাকতে কি সবসময় ভূতে কিলায় আপনাকে? আজকের দিনটা অবশ্য ঝগড়া না করাই ভালো মিস হবু বেআইন সাহেবা।
আমি আগে থেকেই আপনার বিআইন সাহেবা ছিলাম, এখন আরেকবার পাকাপোক্ত ভাবে হব। অবশ্যই। আমাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে? না না, ভেতরে আসেন। নাদিয়া এগুলো সামনে, নাদিয়া পিছু পিছু তাসিনও। সামনের দিকে আগানোর পর হঠাৎ করেই মেঝেতে পিছলে পড়ে গেল নাদিয়া। তাসিন কিছু বুঝে ওঠার আগে ও পড়ে গিয়েছিল, তাই সে ধরতে পারে নাই। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে গেছে তাসিন। নাদিয়া পড়ে গিয়েছে, কেউ দেখে নাই, কিন্তু তাসিন দেখেছে। সে নিশ্চয়ই সর্বক্ষণ এই একই বিষয় নিয়ে খেপাবে। পায়ে ব্যথা পেল, ওসব পাত্তা না দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল নাদিয়া। তাসিন বলল, ব্যথা পাইছো? নাদিয়া মুখ শক্ত করে বলল, না, আপনি ভেতরে যান। যাচ্ছি, তুমিও আসো। আপনাকে যেতে বলেছি, আপনি যান তো, আমি যাব না এখন। বলি নাদিয়া পাশে রুমে ঢুকলো। হাঁটতে পারছে না, দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। এমন সময় তাসিন দরজা দিয়ে হাত বাড়িয়ে বলল, নাও, হাত ধরে এগিয়ে আসো। আপনাকে আমি যেতে বলেছি না? একজন অবলা মানুষকে ফেলে আমি কি করে একা চলে যাই? পাপ হবে না? কিছু হবে না, যান আপনি। তোমার হাত ধরতে কি সমস্যা হচ্ছে? এমন সময় তাসিন নিজের হাতে কারো হাতে স্পর্শ অনুভব করলো। পাশ ফিরে তাকিয়ে দেখলো ইয়াসকে। ইয়াস ইচ্ছাকৃতভাবে তাসিনের হাত মুচড়ে দিয়ে বলল, এইসব কি হচ্ছে কি এখানে? তাসিন দাঁত দিয়ে জিভ কেটে বলল, কিছু না ভাইয়া, তোমার হবু শালিকা পড়ে গিয়ে কোমর ভাঙছে। ইয়াস কিছু বলার আগে ওখানে সারা এলো। ওদের সবাইকে একসাথে দেখে বলল, আচ্ছা তোমরা সবাই এখানে? যাও যাও, ভেতরে যাও। ইয়াশ ভাইকে আটকে রেখেছিস কেন তোরা? হবু বউকে এক পলক দেখার প্রয়াস হয় কি তোর? আরে কি যে বলো না। আমি সবই বুঝি। নাদিয়া, যা, তুই সবাইকে নিয়ে ভেতরে যা। নাদিয়ার সাথে সাথে সবাই ভেতরে ঘরে গেল। শুধু দরজার সামনে দাঁড়িয়ে রইল জারিফ আর সারা। জারিফের দিকে তাকিয়ে সারা বলল, তোমার কি আলাদাভাবে দাওয়াত দিয়ে নিয়ে যেতে হবে? সবাই চলে গেল, তুমি দাঁড়িয়ে আছো কোন দুঃখে? আমার বউয়ের দুঃখে। কেন? বউ ভালোবাসে না। তো এখন কি আরেকটা বিয়ে করার প্ল্যানিং করতেছো? জারিফ মাথা নাড়িয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, বউ আমার জান কোরবান করে ফেলবে। হ্যাঁ, একদম এমন করেই বউকে পাবে। আচ্ছা, এটাও তো আমার শ্বশুর বাড়ি, তা এখানে কি জামাই আদর পাওয়া যাবে? জামাই আদর করার জন্য শ্বশুর শাশুড়ির দরকার নেই। একবার ভেতরে আসো, জামাই আদর কাকে বলে সেটা আমি দেখাচ্ছি। আমার ঠিক কি রিয়াকশন করা উচিত বুঝতে পারছি না। জামাই আদর বলতে তুমি কপালে শনি বুঝাইলা নাকি অন্য কিছু বুঝাইলা? আসো আসো, ভেতরে আসো, এরপর দেখাচ্ছি। একটা কাঁচা হলুদ রঙের শাড়িতে সুসজ্জিত হয়েছে আইবা। হাতে কানে সিম্পল কয়েকটা গহনা। আইবাকে যখন তাদের সামনে নিয়ে যাওয়া হবে তখন সে বাধা দিয়ে বলল, আমার লজ্জা করছে। সারা হেসে বলল, আহারে, আমার লজ্জাবতী লতা, আসো আসো। তোমার হবু জামাই তোমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, গিয়ে তার চোখে তৃষ্ণা মেটাও। আইবা কিঞ্চিত মুখ ফুলিয়ে বলল, বেশি বেশি হচ্ছে কিন্তু এবার। এরকম বাজে কথা বলছিস কেন? আমি যাব না বলে দিলাম। হ্যাঁ, তুমি তো ভিআইপি মানুষ, তোমাকে তারা এখানে এসে দেখে যাবে। আমি কি তাই বলেছি? আচ্ছা চল, বাট আই থিঙ্ক সো লজ্জা লজ্জা। সারা খিলখিল করে হেসে দিল। সবকিছু ঠিকঠাক হলো, আংটি বদল হলো, আহিবার সাথে অনেক কথাবার্তা হলো। ইয়াশ আর আহিবাকে আলাদাভাবে কথা বলতে দিতে চাইল, কিন্তু আহিবা সেখানে মানা করে দিয়ে বলল, আলাদা কথা বলার প্রয়োজন নেই। সবাই এতে সম্মতি জানালো। দুই পরিবারে কথাবার্তা বলে যখন বিয়ের দিন তারিখ ঠিক করবে তখন হঠাৎ আহিবা বাধা দিয়ে বলে, এখানে আমার ছোট্ট একটা শর্ত আছে। আহিবার কথা শুনে ইয়াশের বুকের ধুকপুকানি কয়েকশো গুণ বেড়ে গেল। এই মেয়ে এখন কি শর্ত দিয়ে বসে কে জানে। আহিবার শর্তের কথা শুনে মুহূর্তেই নীরবতায় রাজ্যে ছেয়ে গেল সকলে। মুনতাহা বললেন, শুভ কাজে আবার শর্ত রাখতে চাও মা? আচ্ছা বলো, কি শর্ত? বিয়েটা এই বছর না হয়ে সামনের বছর জানুয়ারিতে হলে কেমন হয়? মানে এখন তো বছর শেষের দিকে, সামনে শুধু ডিসেম্বর মাসটা পড়ে রয়েছে। বিয়েটা যদি জানুয়ারি প্রথমে হয়। আহিবার এই প্রস্তাবে সবার সম্মতি জানালো। ইয়াশ মুখ বেজার করে মনে মনে বলল, আবার দেরি? ধুর ধুর, এই মেয়ে জীবনে শান্তি দিল না। তাও ভাগ্য ভালো, উল্টাপাল্টা শর্ত দিয়ে বসে নাই। আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দিল। এখন বিয়ের পর কপালে কি আছে সেটা কে জানে। বিয়ের তারিখ জানুয়ারি মাসের 3 তারিখে ঠিক করা হলো। 1 তারিখ বুধবার, তাই সেদিন বাদ দিয়ে 2 তারিখ গায়ে হলুদ এবং পরদিন বিয়ে অনুষ্ঠিত হবে। সেদিনের মতো সবাই বিদায় নিয়ে চলে গেল। যেতে যেতে অবশ্য অনেকটাই রাত হয়ে গিয়েছিল। ওরা চলে যাওয়ার পর নাদিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে আহিবার ঘরে এলো। আহিবা ওকে দেখা মাত্রই প্রশ্ন করলো, কি হয়েছে তোর? পা ভাঙছিস নাকি? আরে ধুর, তোমার হবু দেবরকে রিসিভ করতে গিয়ে পড়ে গেছি, পায়ের অবস্থা খারাপ আমার, তেল মালিশ করে দাও তো। আমাকে বললি?
হ্যাঁ, তোমাকেই বলছি। তোমার হবু শ্বশুর বাড়ির মানুষদের ড্রপ করতে যে আমি পড়ে গেছি, এর মাসুল তো এখন তোমাকেই দিতে হবে। আচ্ছা দিচ্ছি, তুই চুপচাপ বস, আমি আসছি। আহিবার কথা শুনে নাদিয়া ব্যাপক অবাক হলো। আহিবাকে থামিয়ে বলল, এটা তুমি? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। মানে তুমি এভাবেও কথা বলতে জানো? সিরিয়াসলি? আমি আবার কিভাবে কথা বললাম? এই তো আমি একবার পায়ে মালিশ করার কথা বলাতেই উঠে যাচ্ছ তেল আনতে। আগে তো কখনো এমন করো নাই। আমার আপু বোধ হয় বিয়ের আনন্দে পাগল হয়ে গেছে গো। উফ, এমন জোরে চেঁচাচ্ছিস কেন? মাইক এনে দেই, পুরো পাড়াকে জানা। থাক, লাগবে না। আমাকে এখন ট্রিট দাও না। তোমার থেকে একটা পিৎজা হাতিয়ে নেব, আর হবু দুলাভাইয়ের কাছ থেকে সিনেমার টিকিট নেব। হলে গিয়ে নাইট শো দেখবো আমি। তুই তোর অলিক স্বপ্ন দেখে যা। কেন পূরণ করবে না? বিয়ের মধ্যে কিন্তু ভাঙচি দিব আমি একদম। বিয়ের গেটে লাখ লাখ টাকা চাঁদা ধরবো। তোমার বর তখন কই যাবে? পথের ফকির বানিয়ে ছাড়বো। তাতে আবার কি? আমি তো আর পথের ফকির হচ্ছি না। তোমার জামাই হওয়া মানেই তুমি হওয়া, তাই না? ফালতু কথা বাদ দে। এখন বল, পাকি বেশি ব্যথা? ডাক্তার ডাকতে হবে? আগামীকাল তোমার বিয়ে হলে ডক্টর দেখানোর ব্যবস্থা করতাম। কাল যেহেতু তোমার বিয়ে না, তাই আর দরকার নেই। সবকিছুতেই মেয়ের ফাজলামি। একটু সিরিয়াস হবি কবে তুই? মানে আমি চলে গেলে তো তোর পাত্তা পাওয়া যাবে না। মা তো তোকে কিছুই বলে না, আদরের মেয়ে বাদর বানাইছে। তোকে আমি আমার সাথে করে নিয়ে যাব। তোমার সতীন বানাতে? মেঘভাষা কথাটা বলে ফেললো নাদিয়া। আহিবা ওর দিকে তাকাতেই মেকি হেসে বলল, সরি আপু, কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না। মুখ ফসকে বেরিয়ে গেছে মনের কথাটা। মনের কথা মানে? আরে ধুর, আজকে আমার মাথা আওলায় ঝাউলায় গেছে। কি বলতে যে কি বলছি। থাকো তুমি, ঘুমোতে গেলাম আমি। আমার কাছেই থাক আজকে। তোমার সাথে থাকলে আমার ঘুম ধরে না, গল্প করতে করতেই ঘুম উড়ে যায়। খুব বেশি ঘুম ধরেছে কি? না, সেটাও না। কাল কলেজ আছে তো, তাই এই জন্য বললাম। ছাদে যাবি? এখন রাত 1টার সময়? কেউ দেখলে তো আমাদেরকে ভূত ভেবে দাবড়ানি দেবে। ভূত হলে ভূতের ধারে কাছে আসার সাহস কেউ পাবে না। যাই হোক, তুই বস, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। ছাদে গিয়ে দুজন গল্প করব। উফ, এই ঠান্ডার মধ্যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ছাদে আসে? বাতাসও গায়ে কাটা দিচ্ছে। দেখ, আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে। বাতাসের দিকে খেয়াল না করে ওই চাঁদের দিকে তাকিয়ে দেখ। ঠান্ডা কর্পূরের মতো উবে যাবে। মানুষের জীবনে রং লাগলে তাই হবে। আমার জীবনে তো এখনো রং লাগে নাই, তাই আমি চাঁদের দৃশ্য উপভোগ করতে পারছি না। ওটা তুমিই করো। হ্যাঁ, তা তো করবই। সব সিচুয়েশনে এত কুল কি করে থাকো তুমি? আচ্ছা, ওই ছেলেটার কি খবর? নাদিয়া ভ্রু কুঁচকে বলল, কোন ছেলেটা? একদিন বললি না যাকে তুই পছন্দ করতিস, তার কথা তো আর কিছু জানালি না। জানানোর মতো তো তেমন কিছু হয়নি। আর বাদ দাও এখন এসব কথা। আচ্ছা, ঘুম পাচ্ছে আমার, নিচে চলো এখন। এভাবেই দিন চলছিল। দেখে দেখতে ডিসেম্বর মাস চলে আসে। যতই দিন এগিয়ে আসে ততই উৎকণ্ঠা বাড়ে। ইতিমধ্যে ইনভিটেশন কার্ড ছাপানো হয়েছে, বিয়ের শপিং শুরু হয়েছে। 2 পরিবারের মধ্যেই ব্যস্ততা। এই মধ্যে মুনতাহা এসে একদিন আহিবা আর নাদিয়াকে নিজের বাড়ি নিয়ে গেলেন। সেদিন আর ইয়াস বাসা ছিল না, কোনো একটা কাজে রংপুর গিয়েছিল। ওই বাড়িতে যাওয়ার পর জেরিন আর নাদিয়া এক রুমে বসে গল্প করছিল। এমন সময় হঠাৎ নাদিয়া নিজের পা ঘেঁষে কিছু একটা স্পর্শ অনুভব করলো। নিচের দিকে তাকিয়ে চক্ষু চড়গাছ, একটা ছোটখাটো সাদা রঙের বিড়াল তার পায়ের উপর বসে আছে। নাদিয়া প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে অন্য পা দিয়ে বিড়ালটাকে লাথি দিল। জেরিন হতভম্ব হয়ে বলল, বিড়াল দেখে কি ভয় পেয়েছো নাকি? ও কিন্তু আঁচড় দেয় না। বিড়ালটা ছিটকে পড়ে মেও করছে। নাদিয়া বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, তুমি কি বিড়াল পোষো? ভয় লাগে না তোমার? আমি না, এটা আমার ভাইয়ার বিড়াল, তাসিম ভাইয়ার। নাদিয়া অবাক হয়ে বলল, কি সাহস! আমি তো বিড়াল দেখলেই ভয় পাই, তার মধ্যে এই বিড়াল আমার পায়ের উপর বসে আবার লাফ ঝাঁপ দিচ্ছে, ভীষণ ডেঞ্জারাস। বিড়ালের মেও শুনে ওই ঘর থেকে তাসিম এই ঘরে উকি দিল। অগোছলভাবে বিড়ালটাকে নিচে পড়ে থাকতে দেখে উঠিয়ে নিয়ে বলল, আরে ভাইয়া, তোমার বিড়াল দেখে নাদিয়া ভয় পেয়েছে। নিজের বিড়াল নিজের কাছে রাখতে পারো না? আজব তো, বিড়ালে ভয় পাওয়ার কি আছে? এইটুকু একটা বিড়াল ওর মতো একটা এত বড় হাতিকে খেয়ে ফেলবে নাকি? আমি হাতি? কোন দিক থেকে আমাকে দেখলে হাতি মনে হয়? অথচ আপনি নিজে একটা বান্দর। তাসিম জেরিনের দিকে তাকিয়ে বলল, দেখো তো কোথাও কি হাতি আর বানরের বিয়ে শাদী হয় কিনা, তাহলে এই ছোট হাতিকে নিয়ে বিয়ে করে ফেলতাম। এর তাসিনের বিড়ালটা ওর কোল থেকে লাফ দিয়ে জেরিনের কাছে এসে দাঁড়ালো। জেরিনকে কোলে নিতেই নাদিয়া লেজ ধরে টান মারলো। এটা দেখে তাসিম তড়িঘড়ি করে এসে পড়ল, এই তুমি আমার মন নিয়ে টানাটানি করো, তবু আমার বিড়ালের লেজ ধরে টানাটানি করবে না।
তোমার জন্য আমি আমার মনটাকে ফ্রি করে দিলাম, কিন্তু আমার বিড়াল এর সাথে কোনো কম্প্রোমাইজেশন না। আজব তো, আমি আপনার মন নিয়ে কেন টানাটানি করতে যাব? আর আপনি আপনার বিড়ালটাকে নিয়ে চলে যান। আমি তো জানতামই না আপনার বাসায় বিড়াল আছে। থাকলে কোনোদিনও আমি আপনার বাসায় আসতাম না। আজকে জেনে গেলাম, আর যদি আমি আসছি কোনোদিনও আহারে, ওর গায়ে হাত দিয়ে দেখো, কিছু বলবে না, খুব শান্তশিষ্ট, শুধু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে এসে শুয়ে থাকে। আসো, ওর সাথে তোমায় পরিচয় করিয়ে দেই, ওর নাম মাইলো। মাইলো? এটা আবার কি ধরনের নাম? কে দিয়েছে এমন কিউট বিড়ালের এমন আজব নাম? ওই তো বিড়ালের গুরু। যেমন গুরু তেমন তার শিষ্য। আহিবা আর নাদিয়াকে মুনতাহা বেগম কিছুতেই ছাড়তে চাইছিলেন না। বলছিলেন আজকের দিনটা যেন এখানে থেকে যায়। জেরিনও তার সাথে তাল মিলাচ্ছিল, কিন্তু আহিবা থাকতে নারাজ ছিল। আর নাদিয়ার তো বিড়াল ভয়, সে কিছুতেই থাকবে না। আহিবার অসম্মতির কথা শুনে জেরিন পাশ থেকে ফিসফিসিয়ে বলল, পরাণের মানুষটাই থাকবা কি জন্য? সে থাকলে তো ঠিকই থাকতে। বুঝি বুঝি, ছোট মানুষ হলেও বুঝি। যাও যাও, তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা আচ্ছা, যেতে যখন চাচ্ছ তখন আর বাধা দিব না। 2 দিন পর আমিও দেখব কি করে তখন পালাই পালাই করো। তখন কি আর পালাই পালাই করবে আম্মু? তখন তো ভাইয়া থাকবে। আজ ভাইয়া নাই, তাই চলে যেতে যাচ্ছে। মুনতাহা বেগমের সামনে জেরিনের বলা কথাগুলো আহিবাকে বেশ বিব্রতিকর পরিস্থিতিতে ফেলে দিল। আহিবার অস্বস্তি টের পেয়ে পরিস্থিতি সামনে নিলেন মুনতাহা। বললেন, তাসিন আমাদেরকে দিয়ে আসুক, রাত হয়ে গেছে, একা একা যাওয়ার দরকার নেই। তার দরকার হবে না আন্টি, ও ছোট মানুষ, আবার একা একা ফিরে আসবে। আমরা দুজন চলে যেতে পারবো। হয়েছে, এতটাও বড় হয়ে যাও নাই এখনো তোমরা। আমি যেটা বলেছি সেটা শোনো। এই তাসিন, ওদের দুজনকে একদম বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি। তাসিন মায়ের সামনে কুর্নিশ ভঙ্গিতে বলল, যথাজ্ঞা মাই ডিয়ার মাম্মা। তারপর জেরিনের দিকে তাকিয়ে বলল, আমি যাচ্ছি। এই পর্যন্ত আমার বিড়ালটাকে যত্নে রাখবে। না থাক, ওকে তোর কাছে রেখে ভরসা পাবো না, ওকে আমার কাছে দে, সাথেই নিয়ে যাই। নাদিয়া চমকে উঠে বলল, না না, আমি তাহলে যাব না, আমি বিড়াল ভয় পাই। তাহলে তুমি আজকে আমাদের বাসায় থেকে যাও। না, আপনি বিড়ালটাকে নিয়ে যাবেন না প্লিজ। ওটাকে বাসায় জেরিনের কাছে রেখে যান, ও ঠিক আপনার বিড়ালের যত্ন করবে। তোমার কথার উপর ভরসা করাটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ওটাকে জেরিনের কাছে রেখে দেন। তাসিনের হাসি পেল, সে হাসি চেপে রাখলো। আহিবা আর নাদিয়া বিদায় নিয়ে তাসিনের পিছু পিছু চলল। এই লেন পার হলেই মেইন রাস্তা, একটু হেঁটেই যেতে হবে। থেকে থেকে এই কুকুরের ডাক শোনা যাচ্ছে। নাদিয়ার এইরকম জিনিসগুলোতে ভীষণ ভীতি রয়েছে। কুকুরের ভয়ে নাদিয়া পা থেমে থেমে হাঁটছে। নাদিয়ার এই অবস্থা দেখে আহিবা তাসিনকে বলল, তুমি চলে যাও ভাই, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। এই মেয়ে যে অবস্থা দেখছি, বাড়ি ফিরতে ফিরতে 10 বছর লেগে যাবে। তাসিন বিনয়ের সুরে বলল, সমস্যা নাই আপু, চলেন। বাচ্চা মানুষ তো একটু ভয় পাচ্ছে। তারপর নাদিয়ার দিকে তাকিয়ে বলল, শোনো পিচ্ছি মেয়ে, ভয় পাবে না একদম। বেশি ভয় পেলে কিন্তু কুকুর তাড়া করবে। নাদিয়া চোখ গরম করে তাকালো তাসিনের দিকে, মনে মনে বলল, কি ভেজা বিড়াল সাজলো আপুর সামনে, আল্লাহ। তাসিন নাদিয়া আর আহিবাকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। আহিবা অনেক করে বাড়ি আসতে বলল, কিন্তু সে এলো না। রাত হয়ে যাচ্ছে বিধায় তাড়াতাড়ি চলে গেল। আহিবা তার বাসায় এসেছিল শুনে ইয়াশ বেশ অবাক হলো। তৎক্ষণাৎ আহিবাকে ফোন করে বলল, তুমি আসবে, আমাকে আগে বলো নাই কেন? আমি কি জানতাম নাকি? হবু শাশুড়ি মানা এসে আমায় হঠাৎ করে নিয়ে চলে গেল। তখন ফোন করে জানাতে পারতে আমায়। লাভ কি, তুমি কি আসতে পারতে? না, তবুও তোমার জানানো উচিত ছিল আমাকে। কি পাগলামি শুরু করেছো? আমি জানাইনি, কিন্তু আন্টির কাছ থেকে তো জানতে পারছো। একই তো ব্যাপার হলো। তখন জানা আর এখন জানা একই ব্যাপার কিভাবে? পাগল হয়ে গেলে নাকি বুঝলাম না। আচ্ছা, রংপুর থেকে ঢাকা ফিরেছো? আচ্ছা, দেখা করো আজ বিকেলে। ইয়াশ অবাক হয়ে বলল, সত্যি? হ্যাঁ, 3 সত্যি। দেখা করার জন্যই তো এত বাহানা করতেছো, সেটা আমি প্রথমেই বুঝতে পারছি। তাহলে আমার বাহানা কাজে দিল। হ্যাঁ। আহিবা একটু আগে আগে এসেছে একটা ক্যাফেটেরিয়ায়। ইয়াশ এখানকার অ্যাড্রেস টেক্সট করে দিয়েছিল। বেশ কিছুক্ষণ যাবৎ একা একা বসে থাকতে থাকতে ইয়াশ চলে এলো। আহিবা বলল, এত দেরি কেন? সে কতক্ষণ থেকে ওয়েট করতেছি। সন্ধ্যা নামছে, দেখতেই পাচ্ছ। চোখ যেহেতু আছে তাহলে তো দেখবই। সন্ধ্যা নামার সাথে তোমার দেরি করার সম্পর্ক কি? তোমায় নিয়ে এখন একটা জায়গায় যাব, ওঠো চলো। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরবো তো। এখন আবার কোথায় যাব? আসো না, একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজটা দেওয়ার সুযোগটা দিতে দিতে। আচ্ছা চলো। ইয়াশ আহিবাকে নিয়ে সোজা মিরপুর চলে এলো। 11তলা এক
বহুতল ভবনের নিচে এসে দাঁড়ালো। নিচে দাঁড়িয়ে আহিবার চোখ বেঁধে দিল। আহিবা বাধা দিয়ে বলল, এসব কি ছেলে মানুষে হচ্ছে? চোখ বাচ্চ কি জন্য? প্লিজ, আমি যা করছি করতে দাও, আর কোনো কথা হবে না। কিন্তু এভাবে চোখ বাঁধলে আমি সামনে আগাবো কি করে? ইয়াশ ভরসা দিয়ে বলল, কেন, আমি আছি না? আহিবা আর কোনো কথাই বলল না। ইয়াশের হাত ধরে এগিয়ে চলল। সত্যি তো, এই মানুষটা পাশে থাকলে সারা জীবন ভরসা দিলে নিজের দৃষ্টি না থাকলেও তো কোনো ক্ষতি হয় না, বরং তার দৃষ্টি দিয়ে পুরো পৃথিবীটাকে রং বেরঙের রূপে দেখা যায়। লিফট পেয়ে তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছালো। এই পর্যন্ত আহিবা আর কোনো কথাই বলে নাই। গন্তব্যে পৌঁছে ইয়াশ আহিবার চোখের বাঁধন খুলে দিল। আহিবা কিছুক্ষণ চোখ কচলে সামনের দিকে তাকাতেই বাকরুদ্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। একবার ইয়াশের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিজের সামনে থাকা অবিশ্বাস্য মুহূর্তের দিকে। কোনো মতে নিজেকে সামলে পড়ল। এসব কি করেছো তুমি? এত ফুল, এত লাইটিং কিসের জন্য? এটা কি বাসর ঘর নাকি? পছন্দ হয়েছে? মানে কি বলবো, এসব আমার জন্য? ইয়াশ মূর্ছা দেওয়া কণ্ঠে বলল, অনলি ফর ইউ। সিরিয়াসলি আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি তো দেখি একেবারে হই হুল্লোড় কাণ্ড করে ফেলেছো। ইয়াশ মৃদু হাসলো, বলল, আমার প্রথম প্রেম নিবেদনের কথা মনে পড়ছে তো? কিছুটা এরকম ছিল না? আহিবা ঘুরে তাকালো ইয়াশের দিকে। চোখে মৃদু মেঘ জমেছে। এক্ষুনি হয়তো বৃষ্টির ফোঁটা হয়ে টপ টপ করে ঝরে পড়বে। অভিমান না আনন্দে গলা ভারী হয়ে আসছে। ইচ্ছে করছে সবকিছু ভুলে গিয়ে সামনে থাকা মানুষটাকে এক মুহূর্তের জন্য জড়িয়ে ধরতে। নির্বাক আহিবা আছে, আওয়াজ তুলতে পারছে না, কিন্তু ওখানে থাকা দুটো মানুষ চাতকের ন্যায় তৃষ্ণার্ত রূপে একে অপরের দিকে চেয়ে আছে। আহিবা ধ্যান ভঙ্গ করে বলল, আচ্ছা, আরেকবার প্রেম নিবেদন করো তো আমায়, যেখানে মৃত্যু ছাড়া আমাদের কোনোদিন বিচ্ছেদ হবে না, আর কখনো আমরা আলাদা হয়ে যাব না। হ্যাঁ, আজ ঘটা করে প্রেম নিবেদন করো তো, একদম বাচ্চা মানুষের মতো, যেখানে কোনো ম্যাচিউরিটি থাকবে না। ইয়াশ গলার স্বর খাতে নামিয়ে নিল, মৃদু কণ্ঠে বলল, তোমাকে পাওয়ার কতটুকু যোগ্যতা আছে আমি জানি না, তবে আমার মনে হয় আছে। না হয় সৃষ্টিকর্তা তোমার সাথে আমার মিলন লিখে দিত না। তুমি কি জানো তুমি আমার সর্বপ্রথম এবং সর্বশেষ ভালোবাসা? তুমি কি জানো তোমার এই তীব্র চাহনি বারবার আমায় খুন হতে বাধ্য করে? আচ্ছা বলো, আরেকবার কি আমার নিদ্রা হরণের কারণ হবে? এটা কিন্তু সুখের নিদ্রা হরণ হবে। আরেকবার কি তুমি আমার হাসি মুখের কারণ হবে, যে হাসিতে সর্বদা তোমার আধিপত্য বিস্তার করবে? তুমি কি রাত বিরতে আমার পাগলামির কারণ হবে? তুমি কি আমার বুকের বাম পাশের স্থলটা দখল করতে রাজি হবে? তুমি কি আমার কিঞ্চিত লাল কালির সামান্য ভুলের বহিঃ প্রকাশ হবে? তুমি কি আমার খুব প্রিয় অসুখ হবে? বৈশাখের দিন ঝোড়ো হাওয়া বইলে কি তুমি আমার শান্তির পরশ হবে? তারপর বলো, আমার মনের রানী হবে, আমার ঘরের ঘরকুমারী হবে, আমার ছোট্ট বোনের সঙ্গী হবে, আমার ভাইয়ের বন্ধু হবে, আমার বাবার বড় মেয়ে হবে, আমার মায়ের বৌমা হবে? আহিবার অষ্টকোণে তৃপ্তির হাসি। সেই আশার কথা উত্তর না করে তাকে পাল্টা প্রশ্ন শুধালো, এবার তুমি বলো, তুমি কি আমার সব অন্যায় শাসনের কারণ হবে? খুব বেশি মন খারাপ থাকলে হুটহাট করে আলগোছে জড়িয়ে ধরবে? সন্ধ্যা হলেই চায়ের জম্পেশ আড্ডা বসাবে? তুমি থাকবে তো আমার সাথে? আমার সব ছেলে মানুষের আর পাগলামিগুলোর কারণ হতে পারবে? আমার দীর্ঘদিন ধরে গুছিয়ে রাখা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবে? আচ্ছন্ন, হ্যাঁ, আবেগে আচ্ছন্ন হয়ে আসছিল আহিবার কণ্ঠটা। আর কিছু বলতেই পারল না। সামনে থাকা মানুষটা নিজের হাত দুখানা প্রসারিত করলো। আহিবার নিজেও পারল না আর নিজেকে দমাতে, ঝাঁপিয়ে পড়লো তার বক্ষপিঞ্জরে। ইয়াশ তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। এত বছরের জমানো মেঘ বৃষ্টির ধারায় অঝরে গড়িয়ে পড়তে লাগলো। মুহূর্তেই চোখের পানিতে ইয়াশের পরিহিত শার্টের উপরিভাগ ভিজে চুপচুপে হয়ে গেল। দুটি স্তব্ধ হৃদয় অনেকক্ষণ পর্যন্ত একে অপরের সাথে লেপ্টে রইল। ইয়াশ দুহাতে আহিবার মুখটা তুলে চোখের পানি মুছে দিয়ে চোখে চোখ রেখে বলল, বাচ্চাদের মতো আর কাঁদতে হবে না। আশেপাশে ছোট্ট ভাই বোন গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তো, ওরা দেখলে কি মনে করবে বলো তো? আহিবা অবাক হয়ে বলল, মানে? ততক্ষণে আড়ালে লুকিয়ে থাকা তাসিন, নাদিয়া আর জেরিন বেরিয়ে এলো। নাদিয়া চোখ পাকিয়ে বলল, তোমাদের রাসলীলা দেখতে এসেছি। আহিবা একবার ইয়াশের দিকে তাকালো, আরেকবার সামনে থাকা ভাই বোনের দিকে, বলল, আমি আসলেই বুঝতে পারছি না মেইন কালপিট কে। আমার সাথে বেইমানি হলো কিন্তু এটা। কাবাব মে হাড্ডি হতে চলে এলাম। যাই হোক, এই প্ল্যানিং কিন্তু আমার ভাই আর একার, কিছুর ক্রেডিট আমারও আছে। জেন পাশ থেকে তাসিনকে বাধা দিয়ে বলল, আসছে ফ্রি ফ্রি ক্রেডিট নিতে। পুরো প্ল্যান আমার মাথা থেকে বের হইছে। পারলে আমার পা ধোয়া পানি খাও তোমরা। তাসিন নাক মুখ কুচকে বলল, ছি। নাদিয়া এতক্ষণ চুপচাপ ছিল, ওদের কথা শুনে বলল,
আমি এখানে নীরব দর্শক। আহিবা ওর দিকে তাকিয়ে বলল, এখানে তুই কিভাবে এলি? তুই আগে থেকে জানতিস ওদের প্ল্যান? নিজের ছোট বোন হয়ে বড় বোনকে একবার জানালি না? জানালে তুমি সারপ্রাইজ পেতে কি করে? ইয়াশ ভাইয়া তো আমাকে সকালেই বলে রেখেছিল, তারপর আমরা সবাই মিলে বিকেল থেকে সব করলাম। যাই হোক, প্ল্যানিংটা ওদের, কিন্তু এখানে সবচেয়ে বেশি খাটাখাটি করেছি আমি। ফুল দিয়ে এই পুরো টেরাসটা সাজিয়েছি। তাসিন ফোরন কেটে বলল, তোমার মাথায় যত সব প্লাস্টিক বুদ্ধি, না হয় কেউ এভাবে হজবরল করে সাজায় নাকি? ভাইয়া ভুল করে দায়িত্বটা তোমায় দিয়েছে, আমায় দিলে এখানে আমি ক্যান্ডেল লাইট বাসর ঘর বানিয়ে ফেলতাম। পোলাপানের মুখে লাগাম দেখে একেবারে ছুটে গেছে। ভুলে যেও না, আমি কিন্তু তোমাদের ম্যাডাম হই। মান সম্মান কিছু অবশিষ্ট রেখো আমার। উপস্থিত সকলে খিলখিল করে হাসতে লাগলো। জেরিন বলল, ম্যাডাম হও আর যাই হও, তোমার সাথে ম্যাডামের মতো বিহেভ আমরা করব না। বড় ভাইয়ের হবু বউ বলে কথা, কোনো ফর্মালিটি চলবে না। নাদিয়া মুখ কালো করে বলল, আমার আপু কিন্তু বহুত রাগী, তবে এই কয়েকদিন ধরে রাগ কমেছে। পুরো অবদান ইয়াশ ভাইয়ার। তার সাথে দেখা হওয়ার পর থেকে, বিয়ে শাদী ঠিক হওয়ার পর থেকে আমার আপুর মাথা পুরোই ঠান্ডা। না হলে তো আগে কখনো তার সাথে ভালোভাবে দুটো কথাও বলা যেত না। কথার আগায় গোড়ায় খালি ধমক দিত, আর এখন তার নিজের মুখ থেকেই প্রতি ন্যানো সেকেন্ডে কথা বের হয়। ইয়াশ মৃদু হাসলো। ওরা এখানে আরো বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে হলে এলো সিনেমা দেখতে। ইয়াশ নাদিয়াকে উদ্দেশ্য করে বলল, একমাত্র শালি নাকি আবদার করেছে তাকে হলে নিয়ে সিনেমা দেখাতে হবে। চলো চলো তাড়াতাড়ি, সময় হাতে অল্প। হলে গিয়ে সিনেমা দেখা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেল। নাদিয়া কাপড় পাল্টে ফ্রেশ হয়ে আহিবার পাশে বসলো। বলল, ভাইয়া অনেক ভালো তাই না? তোমায় প্রচন্ড ভালোবাসে। কত সুন্দর তোমায় সারপ্রাইজ দেওয়ার জন্য এত এত প্ল্যানিং করলো। আহিবার মৃদু হাসলো, উদাসীন হয়ে বলল, ওর মতো মানুষ জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আসলেই ভীষণ ভাগ্যবতী। নাদিয়া প্রত্যুত্তরে আর কোনো কথাই বলল না, মনে মনে বলল, দুই ভাই একদম দুই মেরুর বাসিন্দা। বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের বিন্দু পরিমাণ মিল নেই। অসহ্য একটা, সারাদিন মাথার মধ্যে গেড়ে বসে থাকে। ওরে যে কে বলে আমার সামনে আসতে, এখন আবার পার্মানেন্টলি আত্মীয় হয়ে যাবে। শান্তি আর পাইলাম না আমি জীবনে। নাদিয়াকে চুপ থাকতে দেখে আহিবা বলল, কি বিড়বিড় করছিস মনে মনে? আমার নামে আবার কিছু বলছিস নাকি? আরে না, অন্য একটা কথা ভাবছিলাম। অন্য কি কথা? ওই ছেলেটার কথা ভাবছিস নাকি, যাকে তোর পছন্দ? ভুলে যা ভুলে যা, দুনিয়াতে আরো ওয়াও ওয়াও ছেলে আছে। নাদিয়া ফিস ফিস করে বলল, দুনিয়াতে আরো ওয়াও ছেলে থাকতেও আমার যে ওই ইগো ভর্তি কালনাকটারই ভালো লাগছে। এভাবে দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময় শীত পড়েছে প্রচন্ড। শীতের সময় কুয়াশার ঘেরা সকালটা বেশ সুন্দর। এর মধ্যে আহিবারা গ্রামের বাসা থেকে ঘুরে এসেছে। সামনে বিয়ের অনুষ্ঠান না থাকলে নাদিয়াকে নিয়ে দার্জিলিং থেকে ঘুরে আসার প্ল্যানিং করতো। এই শীতের সময় ওখানে আবহাওয়াটাই অন্যরকম। নাদিয়াদের ক্লাস টেস্ট পরীক্ষা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। আর মাত্র 2টো পরীক্ষা আছে, তাহলেই হাফ ছেড়ে বাঁচে সবাই। সেদিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে নাদিয়া, আউফ, শান্ত, তুলি আর আরশি মিলে বাড়ি ফিরছিল। তুলি বাসা সবার আগে হওয়ার কারণে সে ওদের থেকে আলাদা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। হাইওয়ে রাস্তার পাশ কেটেই হাঁটছিল তারা। শান্ত বেশ লাফালাফি করছিল রাস্তার মধ্যে, বাকিরা গল্পগুজব করতে করতে আগাচ্ছিল। এমন সময় বেখালি শান্ত হঠাৎ রাস্তার মাঝামাঝি চলে আসে। পেছন থেকে একটা মালবাহী ট্রাক শো শো করে ছুটে আসছে তার দিকে। আরশি তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। শান্তরও হুঁশ জ্ঞান নেই। নাদিয়া আর আউফ কথা বলতে বলতে অনেকটাই সামনে এগিয়ে গেছে। আরশি নিজে এগিয়ে গেল শান্তর দিকে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। চলন্ত ট্রাক মুহূর্তের মধ্যে চাপা দিয়ে চলে গেল শান্তকে। রক্তে রাস্তার ওইটুকু অংশ মাখামাখি। আরশি সাদা ড্রেসে রক্ত ছিটকে পড়েছে। রাস্তার মাঝখানে পড়ে রয়েছে শান্তর দেহখানা। নাদিয়া আর আউফ কিছু বোঝার আগেই রাস্তা ছোটখাটো একটা জটলা লেগে গেল। ব্যাপারটা বোধগম্য হতেই দৌড়ে গেল। মানুষজন বলাবলি করছে, এখনো বেঁচে আছে, পালস চলছে তো, হাসপাতালে নিতে হবে ওকে। স্থানীয় মানুষজন তাই করলো। শান্তর বাড়িতে খবর পাঠানো হলো। ডাক্তার জানিয়েছেন অবস্থা ভীষণ খারাপ, বাঁচার কোনো আশা দিতে পারছেন না। তবে এই মুহূর্তে অনেক ব্লাড লাগবে, তাও এ নেগেটিভ গ্রুপের। ঘটনাটা তুলির কানে পৌঁছাতেও খুব বেশি সময় লাগলো না। শান্তর অ্যাক্সিডেন্টের কথাটা কানে পৌঁছাতেই ছুটে চলে এলো। তখনও রক্তের জোগাড় হয়নি। এই নেগেটিভ গ্রুপের রক্ত এমনিতেই খুব রেয়ার, আর কাজের সময় তো পাওয়াই যায় না। অনেকের কাছে জানানো হলো, অনেক জায়গায় খোঁজ করা হলো, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। তুলি এই ব্যাপারটা শুনতেই সে জানালো, আমার ভাইয়ার রক্ত এই নেগেটিভ গ্রুপের। আমি তাকে বলেছি ভাইয়ার রক্ত দেবে। তুলির ভাইকে বললে সে আর দ্বিমত করলো না।
এক কথায় রাজি হয়ে গেল। রক্ত দেওয়া শেষেও ডাক্তাররা শান্তর ব্যাপারে পজিটিভ কোনো খবর দিতে পারলেন না। বললেন হৃদস্পন্দন চলছে, আবার একেবারের জন্য থেমে যাচ্ছে। আসলে এরকম অ্যাক্সিডেন্ট বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না। তার মধ্যে আপনাদের পেশেন্ট পুরো আঘাতটা মাথায় পেয়েছে। বেঁচে থাকলেও তার স্মৃতিশক্তি থাকবে কিনা সেই ব্যাপারে আমাদের যথেষ্ট আশঙ্কা রয়েছে। শান্তর মা অনবরত কান্না করছে। গোটা একটা রাত কেটে গেল এরকম ভয়াবহতায়। সে রাতে কেউ আর বাড়ি ফিরল না। হাসপাতালের বেঞ্চে শুয়ে বসে রাতটা কাটিয়ে দিল। সকালবেলা যখন ডাক্তার কোনো ভালো খবর দিতে পারলেন না, তখন তুলি নিজেই কান্নায় ভেঙে পড়ল। নাদিয়াকে বলল, তোরা ওকে বল আর কখনো আমি ওর সাথে কথা না বলে থাকবো না, আর কোনোদিন কোনো বিষয় গুরুত্বহীন হব না। ও যেটা বলবে সেটাই শুনবো, কথার পিঠে একটাও কথা বলবো না। তুই শুধু ওকে বেঁচে থাকতে বল। দরকার পড়লে ওর জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাব। আল্লাহর কাছে প্রার্থনা করি আমার জীবনের বিনিময়ে ওর জীবন ফিরিয়ে দেওয়ার। ওকে বলে দিস ওর রং তুলি আজও প্রচন্ড ভালোবাসে। নাদিয়া তুলিকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। শান্তর সাথে নাদিয়ার বন্ধুত্বের সম্পর্ক অনেক বছর আগে থেকেই, ধরতে গেলে সেই ছোটবেলা থেকেই। আউফ আর আরশি ওর যতটা না ভালো ফ্রেন্ড, শান্ত তার থেকে বেশি। সে সবসময় এরা মজা করে আর সবকিছুতে বাড়াবাড়ি বেশি করে। এই জিনিসটার জন্যই বন্ধু মহলে সবার কাছে প্রিয় ছিল সে। তুলির সাথে সম্পর্ক ক্লাস 9 থেকে। তারপর 1 বছর পর হঠাৎ তুলি ব্রেকআপ করতে চেয়েছিল। শান্ত আর কোনো কথা না বলে নিশ্চুপভাবেই তুলির কথা মেনে নিয়েছিল। তুলি ফের বিলাপের সুরে বলল, অনর্থক একজনকে কষ্ট দিয়েছি বলে আজ আমি এভাবে কষ্ট পাচ্ছি। ও ফিরে আসুক একবার, আর কখনো ওকে ছেড়ে যাব না। নিজের থেকে এক মুহূর্তের জন্য আলাদা করব না। সাময়িক শান্তির জন্য আমি মানসিক শান্তিকে অবহেলা করেছি। শান্ত যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুলির কথা শুনে আরশি পাশ থেকে ধমকে বলল, থাম প্লিজ। আর আলগাপিড়ি দেখাতে হবে না তোকে। যখন গুরুত্ব দিয়েছিল তখন তো ছুঁড়ে ফেলে দিয়েছিলি, আর এখন যখন তোর প্রতি গুরুত্ব নাই তাই এত অভিযোগ। সব নাটক, সব। নাদিয়া আরশি আর তুলিকে চুপ করালো, বলল, একটা মানুষ বাঁচা মরার মাঝখানে, আর তোরা এই সময় কথা কাটাকাটি করছিস। কেমন মানুষ তোরা? আহিবা কাল রাতে হাসপাতালে ছিল, সকালে বাড়ি ফিরে গিয়েছিল, এখন আবার এসেছে। বিকালের দিকে ডাক্তার এসে পড়লেন, আপনাদের পেশেন্টের অবস্থা আগের থেকে ভালো। এতক্ষণ পর্যন্ত হার্টবিট ঠিক মতোই চলছিল না, কিন্তু এখন ঠিক আছে। তবে জ্ঞান ফিরে নাই, একটু সময় লাগবে। প্রাণ ফিরে এলো আবার সবার মধ্যে। এতক্ষণ একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আটকে ছিল সবাই। পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণের জন্য পালা করে সবাই বাড়ি ফিরে যায়। শান্তর জ্ঞান ফিরে সেই দিন রাতের বেলা। তখন অবশ্য তুলি ছিল না, বন্ধু বান্ধবের মধ্যে উপস্থিত শুধুমাত্র আউফ ছিল। অসুস্থ অবস্থায়ও শান্ত বেশ কিছুক্ষণ গল্প করলো তার সাথে। সকাল সকাল পরীক্ষা থাকার কারণে নাদিয়া শান্তর সাথে দেখা করতে পারলো না। আজকের শেষ পরীক্ষাটা শান্তর মিস গেল, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও দেরি করলো না কেউই। তৎক্ষণাৎ চলে এলো হাসপাতালে। তুলি নিজেও নাদিয়াদের সাথে এসেছে, কিন্তু শান্তর সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। সে কেবিনের বাইরে বারান্দায় দাঁড়িয়ে রইল। নাদিয়া শান্তর সামনে গিয়ে কোমরে হাত গুজে বলল, অশুভ ছেলে, বেয়াদব ছেলে, ফাজিল ছেলে কোথাকার। নিজের হার্টবিট বন্ধ করিয়ে তো আরেকজনের হার্টবিট নাড়িয়ে দেওয়ার ধান্দা করেছিল। ধান্দাবাজ কোথাকার। মরার খুব শখ হয়েছিল তোর, তাই না? আমাকে বললেই হতো, 10 তলা ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতাম আমি তোকে। শান্ত অসহায় মুখে বলল, আর কত কথা শোনাবি আমাকে? কাল রাতে আম্মু সারা বাংলাদেশে তুলি বকাবকি করলো, আর এখন তোরাও। তুই জানিস তোর জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে? কথা শোনাটা তোর প্রাপ্য। আমার জন্য কি কি কষ্ট করলি তোরা? সারা রাত তোর জন্য হসপিটালের বাইরে বসে মশার কামড় খেয়েছি। আমাদের শুটকিতে তো মশা উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। ওকে কত কষ্ট করে মশার কবল থেকে রক্ষা করেছি জানিস তুই? নাদিয়ার কথা শুনে আরশি মুখ কালো করে ওর দিকে তাকালো, বলল, তাই বলে আমি অতটাও শুটকি না যে একটা মশা আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। নাদিয়া ওর কথায় পাত্তা না দিয়ে আশেপাশে তাকালো, বলল, এ কি তুলি কই? আমাদের সাথেই তো ছিল, কোথায় চলে গেল? তুলির কথা শুনে শান্ত নড়ে চড়ে বসলো, বলল, তুলি এখানে এসেছো কেন? তোর শোকে বেচারি দেবদাসী হয়ে গিয়েছিল। দাঁড়া আমি দেখে আসি ও কোথায়। নাদিয়া বাহিরে বের হয়ে দেখলো তুলি দাঁড়িয়ে আছে। ওকে বলল, আয় শান্ত, তোকে ডাকছে। আমার অস্বস্তি হচ্ছে, আমি যাব না। তোরা কথা বলে আমায় জানাস। আরে আয় তো, এখন ওখানে কেউ নেই, নিরিবিলি কথা বলতে পারবি। একটু পরেই আন্টি সহ ওরা সবাই চলে আসবে, তখন কিন্তু আর স্পেস পাবি না।
আসলে আমি কি বলবো, কিছু বলার ভাষা আছে কি আমার? রাতে তো খুব বড় বড় কথা বলছিলি, যা ঢং করিস না আর। নাদিয়া তুলিকে এক প্রকার জোর করেই ভেতরে নিয়ে এলো। তুলি কোনো কথা না বলেই শুধু মেকি হাসলো। নাদিয়া বলল, তোরা সবাই এরকম চুপ মেরে গেলি কেন? কি রে তুলি, তোর তো কিছু বলা উচিত। তুই নাকি শান্তকে ভালোবাসিস, বলে দে। শান্ত চোখে একরাশ বিস্ময় নিয়ে তাকালো। তুলি শান্তর দিকে তাকিয়ে বলল, আমায় ক্ষমা করে দিস। জানি চাইলেও কখনো ক্ষমা পাওয়া যায় না, আর আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আসলে আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা জেনে গিয়েছিল, ওজন্যই ব্রেকআপ করেছিলাম তখন। কিন্তু আমারও খারাপ লেগেছিল, তবুও বাবার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলার ছিল না আমার। কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি, ফুল ছুঁড়ে ফেলে দিয়েছি, আমি ভুল করেছি। কাটার আঘাত এখন আর সহ্য হচ্ছে না, ফুলের ছোঁয়াটা প্রয়োজন। শান্ত ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটিয়ে বলল, এখন কেন বলছিস? এখন কি তোর বাবা সব মেনে নেবে? মানানোর জন্য তো তুই আছিস না, তুই বাবাকে মানাবি। আর এখন না, যখন সময় হবে তখন। শান্ত মাথা ঝাঁকিয়ে বলল, যথার্থ রংতুলি। দেখলে সবাই আমার দুধ কি সুন্দর মিশে গেল, আর আমরা মাঝখান থেকে আটি হয়ে গড়াগড়ি খাই। এমন সময় দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাকালো সবাই। আহিবা এসেছে। শুধু আহিবা নয়, ইয়াস আর তাসিনও এসেছে। আহিবা শান্তর কাছে এসে ইয়াসের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো, এটাই হচ্ছে আমার দিলওয়ালে দুলহানিয়া। আমি বিয়ে করছি, সেই সুখে ছেলে মরতে বসেছে। কত ভালোবাসে আমায়, দেখেছো সবাই? শান্ত হেসে বলল, অন্তত দুলাভাইয়ের সামনে আমাকে এভাবে পচাইও না, আর তোমার কিছু নিব না। আমি আমার মানুষ পেয়ে গেছি। আহিবা শান্তর কান টেনে বলল, ওরে বাজি ছেলে, যখন তোমার মনের মানুষ ছিল না তখন আমি তোমার সুইটহার্ট ছিলাম, তাই না? আর এখন আমাকে ভুলে যাওয়া হচ্ছে? স্বার্থপর কোথাকার। তুমি নিজে কি বিয়ে শাদী করে তো আমাকে আর পাত্তাই দিবে না, এখনই ভুলে গেছে? বিয়ের পর না হয় বাদে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বাদ দে তো। এখানে কি মিলন কাহিনী চলছিল? আমরা কি ছায়াছবির বাকি অংশ দেখতে পারবো? আরে আপু, মিলন কাহিনী না, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলছে এখানে। নাদের কথা শুনে তাসিন পাশ থেকে বলল, তোমার আর আমার প্রেম কাহিনী চলছিল নাকি? ধুর মিয়া, ভালো কথার মধ্যে আপনার এই অলক্ষণের কথা একদম বলবেন না। কি? আমি অলক্ষণে? তা নয় তো কি, আপনি কি ভালো মানুষ? আচ্ছা ভালো কথা, আপনি যে আমায় এইসব বলছেন, এর কারণ কি আপনার নীলাঞ্জনা আপনার কিছু বলে না? মানে তার জায়গায় আমি থাকলে তো থাপড়ায় গাল লাল করে দিতাম একদম। আজ তুমি নাই বলে কেউ থাপড়ায় আমার গাল লাল করে না। স্যাড লাইফ, ভেরি স্যাড লাইফ। আপনি এইখানে কেন এসেছেন? আপনার মতো আপনার ভাই তো এরকম না। আপনি এত ফালতু পেঁচাল কেমনে পারেন? মুখটা একটু সময়ের জন্য বন্ধ রাখতে পারেন না? পাশের বাড়ির ঝগড়টে আন্টিদের মতো মুখ চলেই শুধু আমার সাথে কথা বলতে আসলে একদম সুপার গ্লু মেরে আটকে দিব। হায় হায়, অমন করে বলো না গো, দিলে লাগে তো। আপনার দিলটাকে কেটে টুকরো টুকরো করে দেব। তাতেও আমার কোনো সমস্যা নেই, যা হয় ভালোর জন্যই হয়। এই যেমন ধরো আজ শান্তর ব্যাপারটা, অ্যাক্সিডেন্টটা না হলে কি তুলির সাথে মিল হতো? আকস্মিক ভাবে দাও, সবকিছুই উপরওয়ালা থেকে প্রদত্ত। আজ আরেকবার প্রমাণ পেলাম, খুব খারাপ কিছুর মধ্যেও সৃষ্টিকর্তা ভালো কিছু দেন। ভালোবাসা সুন্দর, মারাত্মক রকমের সুন্দর। আজ ডিসেম্বর মাসের 31 তারিখ। বেশ ঝাঁকিয়ে শীত পড়েছে এই বছর। দিনের বেলাও কুয়াশায় ঘেরা থাকে চারিদিক। 10 হাত দূরে জিনিস অস্পষ্ট। শহুরে এলাকার রাস্তার ধারে ধারে খেজুরের গাছ খুব একটা দেখা যায় না। তবে নাদিয়াদের বাড়ির পেছন দিকে বেশ কয়েকটা খেজুরের গাছ রয়েছে। নাদিয়া ছাদে দাঁড়িয়ে গাছ থেকে খেজুরের রস তৈরির দৃশ্যটা দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। এমন সময় ওই দিকে ছাদে শান্তকে দেখা গেল। নাদিয়া ওকে দেখা মাত্রই চেঁচিয়ে ডাক দিল, শান্ত। শান্ত ঘুরে তাকালো। সে বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়েছে। মাথায় ব্যান্ডেজ রয়েছে এখনো। শান্ত ওই ছাদ থেকে টপকে নাদিয়ার সামনে এসে দাঁড়ালো। কিরে নান্দু, এত সকাল সকাল একা একা ছাদে কি করছিস? ভয় লাগে না তোর? তুই যেটা করিস আমিও সেটাই করছি। আমি তো আসছি হাঁটাচলা করতে। সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকতে থাকতে শরীর ম্যাচম্যাচে হয়ে গেছে, ভালো লাগে না আর। তাই একটু গায়ে প্রকৃতির হাওয়া লাগাতে এলাম, এতে শরীর মন দুটোই রিফ্রেশ হবে। হ্যাঁ, আমিও এই কারণেই ছাদে আসছি। এখন কেমন আছিস? আমাকে দেখে কি মনে হয় আমি অসুস্থ আছি? যতথাই আমাকে ঘরের মধ্যে শুয়ে বসে দিন কাটাতে হয়,
আজব দুনিয়া, তার আর আজব নিয়ম। তোর ভাল লাগে না? আজকে হ্যাপি নিউ ইয়ার, ওই বাসার সবাই আজকে আমাদের এখানে আসবে। তোকে থাকতে হবে, কোনো কিছুর বাহানা দিলে চলবে না কিন্তু। কষ্ট লাগে রে, আমার একটা মতো জানে জিগার, তার বিয়ে হয়ে যাচ্ছে। আমার তো দেবদাস হওয়ার কথা। আজ যখন ইয়াস ভাইরা আসবে তখন আমি দেবদাসের মতো তাদের সামনে এন্ট্রি নিব। তাকে জিজ্ঞাসা করব আমার কাছ থেকে কেন আমার সুইটহার্টকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। থাক, তুই আর কথা বলিস না। তুই নিজের দিক তো এবার ক্লিয়ার হয়ে গেলি, আর এই তুই আমাদের ট্রিট দিবি না? হুশ, শত কত। আচ্ছা আমাদের শুট কি করি? 2-3 দিন ধরে ওকে দেখছি না। পরীক্ষা শেষে নানা বাড়ি বেড়াতে গেছে, আসতে একটু দেরি